আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের 17 অধ্যায়ের 2023 সালের বোর্ড প্রশ্নের সমাধান। অর্থাৎ 2023 সালে যতগুলো সৃজনশীল এসেছে সবগুলো সৃজনশীল আলোচনা করব আমরা, অর্থাৎ 2023 সালের পরিসংখ্যানের। এখন পরিসংখ্যানে আমাদের খুব বেশি টপিক নাই, 6টা টপিক বারবার ঘুরে ফিরেই আসে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, তারপরে হচ্ছে মধ্যক এবং প্রচুরক, আর লেখচিত্রের মধ্যে হচ্ছে গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ। আয়তলেখাও খুব বেশি আসে না, 23 সালেও কোনো আয়তলেখ নাই সম্ভবত। তো আরেকটা আছে গাণিতিক গড়। তো এই 6টা বা 7টা টপিকই বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। তো এখন আমরা 23 সালের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমরা হয়তো প্রথমে 2-3টা বোর্ডের প্রশ্ন সমাধান করার পরে আবার প্রত্যেক বোর্ডে 2টা করে সৃজনশীল আসে। সো 23 সালে প্রত্যেক বোর্ডে 2টা করে সৃজনশীল আছে। আমরা যদি এখন মোটামুটি 2টা বোর্ডের প্রশ্ন সমাধান করে ফেলি, তাহলে আমরা দেখব যে হচ্ছে এর পরের বোর্ডগুলোতে শুধুমাত্র রিপিট প্রশ্নে আসতেছে। অর্থাৎ মনে করো আমি ঢাকা বোর্ডে সংক্ষিপ্ত পদ্ধতির গড় করলাম, হয়তো বা সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এইসব বোর্ডেও সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসছে। তখন কিন্তু আমরা সেগুলো আর রিপিট আলোচনা করব না। তাই শুরু থেকেই তুমি ভিডিওটা দেখলে তোমার সবগুলো বোর্ডের প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাছাড়া তুমি এখন স্ক্রিনে দেখতে পাবা যে কোন বোর্ডে কোন জিনিসটা এসেছে। তুমি হয়তো বা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন বোর্ডের মধ্যে কোন প্রশ্নটা আসছে। তো সেই ক্ষেত্রে তুমি শুরুর দিকে যে যে জিনিসগুলো আছে, যে যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। মনে করো আমাদের গণসংখ্যা বহুভুজ আছে হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে। তো তুমি এখন রাজশাহী বোর্ড 23 সমাধান করতেছো বা যশোর বোর্ড 23, সেখানেও গণসংখ্যা বহুভুজ আসছে। তো তখন তুমি ঢাকা বোর্ড 23 সালেরটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে এখন সমাধান করব 23 সালের একদম ঢাকা বোর্ড থেকে শুরু করব। এর পরবর্তীতে যেগুলো রিপিট আসবে সেগুলো কিন্তু আমরা আর আলোচনা করব না, সেগুলো জাস্ট বলে দিব যে কোন বোর্ডে আলোচনা করা হয়ে গিয়েছে। তো তাই জন্য শুরু থেকেই ভিডিওটা দেখা তোমার জন্য জরুরি। তো প্রথম 6টা টপিক বা 7টা টপিক কভার হয়ে গেলে আমাদের এরপরে শুধু বারবার আমি বলে দিব যে হ্যাঁ এটা এই বোর্ডে করানো হয়েছে, এই বোর্ডে করানো হয়েছে। তাই তুমি একটু মনোযোগ দিয়ে শুরু থেকেই ভিডিওটা দেখো। তো আজকে আমরা শুরুতে আলোচনা করব ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্নটি। আমরা যদি এখানে খেয়াল করি, ঢাকা বোর্ড 2023 সালে এই সৃজনশীলটি এসেছে। এখানে আমাদের একটা গণসংখ্যা বহুভুজ নিবেশন সারণী দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী, যেখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, আর 3টা প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে কতে বলা হচ্ছে, কয়েকটা উপাত্ত দিয়ে বলা হচ্ছে যে এটার মধ্যক নির্ণয় করতে হবে। তো চলো আমরা মধ্যক নির্ণয় করি। আমি একটু বলে দিচ্ছি যে ক নাম্বারটা আমরা প্রত্যেক বোর্ডেরই আলোচনা করে দিব। ক নাম্বারটা রিপিট হবে না স্বাভাবিকভাবে, সো কম রিপিট হবে। সো ক নাম্বারটা প্রত্যেক বোর্ডের ক নাম্বারটা আলোচনা করে দিব, সমস্যা নেই। তো ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এখানে এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যক নির্ণয় করতে হবে। তো চলো আমরা এদের মধ্যক নির্ণয় করে ফেলি। তো এদের মধ্যক কিভাবে, এরকম অনেকগুলো উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করতে বলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো সাজানো অবস্থায় নাই, এদেরকে তোমার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজায় লিখতে হবে। তো আমরা এখানে লিখে ফেললাম যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড়, মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে আমরা সাজাতে থাকবো। তো তুমি যদি এখানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু সাজানো নাই, এই 27 আছে, আবার পরে 22, আবার 33, কিন্তু এখানে দেখো এটা সাজিয়ে লেখা হয়েছে 18, 21, 22, 24, 26, 27, 30, 33, 43, 45, এভাবে এটাকে সাজিয়ে লিখবো। লিখার পরে তোমাকে দেখতে হবে এখানে সংখ্যাগুলো জোড় নাকি বিজোড়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোট সংখ্যা হচ্ছে 10টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি সংখ্যা আছে। তার মানে এখানে মোট উপাত্ত সংখ্যা 10টি। এই 10কে n দ্বারা প্রকাশ করা হয়, n। এবার এই 10 জোড় না বিজোড়? এই 10 হচ্ছে একটা জোড় সংখ্যা। কেন? কারণ জোড় হইলে এক ধরনের সূত্র হয় আর বিজোড় হইলে আরেকটা সূত্র হয়। তো যেহেতু জোড়, এখন মধ্যক নির্ণয় সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এবার n এর মান তুমি বসাই দাও। n এর মান কত বসাবো? n এর মান এখানে 10 বসাবো। 10/2 মানে কত? 5 তম পদ। আর 10/2 যোগ 1, তাহলে কত হবে? 5 এর সাথে 1 যোগ করলে হবে 6, 6 তম পদ আমরা এখানে লিখবো। তো আশা করি এটা বুঝতে পেরেছো এখানে n এর মান 10 কেন বসাবো, কারণ আমাদের এখানে মোট গণসংখ্যা হচ্ছে 10। তার মানে 10/2 মানে 5 তম পদ, আর এখানে 10/2 যোগ 1 মানে 6 তম পদ। তো 5 তম পদ যোগ 6 তম পদ ভাগ 2। এখন 5 তম পদের মান আমরা এখানে বসাই দিব কত? 26। কোত্থেকে 26 বসাবো? উদ্দীপকে যে মানে ক নাম্বার প্রশ্নে যে উপাত্তগুলো দেওয়া আছে সেখান থেকে 5 তম পদ আমরা দেখব না, আমরা 5 তম পদ খুঁজে বের করব যে হচ্ছে
এইখানে এই যে সাজাই লেখার পরে 5 নাম্বার পদ কত? 1 2 3 4 5, 5 নাম্বার পদ হচ্ছে 26। তার মানে এখানে এই 5তম পদের জায়গায় 26 বসাই দিব। 6তম পদ হচ্ছে 27, 6তম পদের জায়গায় 27 বসাই দিব। এবার 26 আর 27 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। 26 আর 27 যোগ করলে 53, 53 কে 2 দিয়ে ভাগ করলে 26.5 হয়। এই 26.5টাই আমাদের নির্ণেয় মধ্যক। তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার পরবর্তীতে আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা একটু দেখি। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে এই টেবিলটার মধ্যে দুইটা উপাত্ত দেওয়া আছে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে গেলে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ছাড়াও আরো 3টা কলাম এক্সট্রা লাগবে। শ্রেণীর মধ্যমান, ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি। তো শ্রেণীর মধ্যমান এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটাকে xi দিয়ে প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে fi দ্বারা। শ্রেণীর মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে ওই শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তো এই 26 আর 35 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 30.5, 36 আর 45 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 40.5। তো এইভাবে সবগুলো মধ্যমান আমরা নির্ণয় করে ফেলবো। এর পরবর্তীতে আমাদের এই ধাপ বিচ্যুতি এটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। আচ্ছা, ধাপ বিচ্যুতি দেখার আগে আরেকটা জিনিস দেখি। এখানে তোমরা এ দেখতে পাচ্ছ, এটা কি সেটা বলে দেখি। এ হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়, অর্থাৎ আমাদের যতগুলো শ্রেণীর মধ্যমান আছে সেই মধ্যমানগুলো থেকে যে কোনো একটা মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরে নিব। এখন কোনটাকে ধরে নিব? নরমালি যেটার গণসংখ্যা বেশি, এই যে দেখো গণসংখ্যা কোন ঘরে বেশি? এই ঘরে বেশি। তো এই ঘর বরাবর যে মধ্যমানটা আছে 60.5 সেটাকে আমরা এ ধরে নিব। তার মানে এই হবে আমাদের 60.5। তো আশা করি বুঝতে পেরেছো যে 60.5কে কেন এ ধরছি, কারণ এই বরাবর গণসংখ্যাটা সবচেয়ে বেশি এবং মাঝামাঝিতে অবস্থান করছে। অন্য একটা ধরেও করলেও হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এই কাজটাই করবা যে ঘরে গণসংখ্যা বেশি সেটার মধ্যমানটাকে আনুমানিক গড় এ ধরে নিবা। এবার আসো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড বাই h। এখন ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, এটাকে প্রকাশ করা হয় ইউআই দিয়ে। এখন ইউআই এর মান বের করার সূত্রটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। এখন xi কি? xi হচ্ছে এখানে যতগুলো মধ্যমান দেখতে পাচ্ছ এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা xi। দেখো এটা এই যে এগুলো সব xi। এই 30.5 প্রথম ঘরের জন্য xi, 40.5 দ্বিতীয় ঘরের জন্য xi, 50.5 তৃতীয় ঘরের জন্য xi। আর এ তো হচ্ছে 60.5, এটা সবসময় 60.5 থাকবে। h এটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। এটাকে আমরা কত ধরবো? এই শ্রেণী ব্যবধান হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমাটাকে বিয়োগ করতে হবে। 36 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে কত হয়? 10 হয়। তার মানে h এর মান হচ্ছে 10। তাহলে আমরা এখানে h এর মানটা বসাবো হচ্ছে 10। এখন দেখো আমরা প্রথম ঘরের মানটা বের করি। প্রথম ঘরে xi কত দেখো তো? প্রথম ঘরের এই যে xi এর মান হচ্ছে 30.5 মাইনাস এর মান সবসময় ফিক্সড যেটা হচ্ছে 60.5 ডিভাইডেড বাই h। h এর মান আমি বলছি এই যে যেমন 36 থেকে 26 বিয়োগ করে কত হয়? 10। বা তুমি এখানে 66 থেকে 56 বিয়োগ করে কত হয়? 10। h এর মান সবসময় 10 হবে এখানে, তো 10। এখন 30.5 থেকে 60.5 বিয়োগ করলে মাইনাস 30.5 হয়। এই মাইনাস 30.5 কে যদি তুমি হচ্ছে সরি মাইনাস 30.5 না মাইনাস 30 হয়। 30.5 থেকে মাইনাস 60.5 বিয়োগ করলে মাইনাস 30 হয়। মাইনাস 30কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে হবে -3। এই -3 এর জন্য এখানে বসছে। আবার পরের ঘরের ক্ষেত্রে জাস্ট চেঞ্জ হবে xi এর মান, কারণ a আর h তো ফিক্সড। এর মান হচ্ছে 60.5 আর h এর মান হচ্ছে 10। আচ্ছা, xi টা পরের ঘরে হচ্ছে 40.5, তার মানে এটা হবে 40.5। এখন 40.5 থেকে 60.5 বিয়োগ করলে হয় -20, -20কে 10 দিয়ে ভাগ করলে হয় -2। সো এইভাবে তুমি হচ্ছে এই ইউআই এর মানগুলো বের করে নিবা, -3, -2, -1, 0, 1, 2 এভাবে বের করে নিবা। তবে এটার একটা শর্টকাট পদ্ধতি আছে সূত্র ছাড়া কিভাবে বের করব। সেটা হচ্ছে তুমি যেই ঘরে এ ধরে নিবা, আনুমানিক গড় যেই ঘরে এ ধরে নিবা সেই ঘর বরাবর তুমি বিচ্যুতি অর্থাৎ ধাপ বিচ্যুতি ইউআই এর মান 0 ধরে নিবা। এবার উপরের মানগুলো -1, -2, -3 হবে, নিচের মানগুলো +1, +2, +3 এভাবে চলতে থাকবে। এবার পরের ঘরে আমরা যে কাজ করব fi এর সাথে ui গুণ করে ফেলবো। এই fi হচ্ছে 6, ui হচ্ছে -3। 6 আর -3 গুণ করলে -18, 11 আর -2 গুণ করলে -22, 17 আর -1 গুণ করলে -17, 21 আর 0 গুণ করলে 0, 9 আর 1 গুণ করলে 9, 6 আর 2 গুণ করলে 12। এভাবে সবগুলা মান আমরা বের করে নিব। এবার আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে যোগ করে ফেলা।
এই -8 ক্যালকুলেটর নিবা, এগুলো যোগ করবা কিভাবে আমি বলি। ক্যালকুলেটর নিবা, যাদের আগে কোনো চিহ্ন নেই সবগুলোর আগে প্লাস চিহ্ন বসাবা। -18 -22 ক্যালকুলেটরের মধ্যে লিখবা, -17 +0 +9 +12 ইকুয়াল, দেখবা অ্যান্সার আসে -36। তার মানে এই FI/UI এর সবগুলোর যোগফল হচ্ছে -36। আর যোগফল বুঝাইতে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় সামেশন। কার যোগফল? এই FI/UI এর যোগফল, এর জন্য FI/UI লিখছি, যার মান হচ্ছে -36। এবার আরেকটা যোগ করতে হবে তোমার, এখানে যে গণসংখ্যাগুলো আছে সবগুলো গণসংখ্যা যোগ করবা, দেখবা 70 হয়, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। তার মানে n এর মান হচ্ছে 70। আশা করি বুঝতে পেরেছো কিভাবে n এর মানটা নির্ণয় করতে হয়। n এর মান হচ্ছে 70। সো এইভাবে তুমি n এর মানটা নির্ণয় করে ফেলবা। ভালো কথা, n এর মানও নির্ণয় হয়ে গেল। এবার আসো তুমি গড় নির্ণয়ে, আমরা সূত্রে চলে যাব, গড় নির্ণয়ের সূত্রতে। সো গড় নির্ণয়ের যে সূত্রটা, গড়কে নরমালি x বার দ্বারা প্রকাশ করা হয়। যে দেখো গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ FI/UI ডিভাইডেড বাই n ইনটু h। তো এখানে a কি হবে? a হবে ওই যে যেটার মধ্যমান আমরা a ধরে নিয়েছিলাম আনুমানিক গড়, তো এর মান আমরা এখানে বসাই দিলাম 60.5। সামেশন অফ FI/UI এটার মান হচ্ছে -36, এখানে -36 বসাই দিলাম। আর n এর মান হচ্ছে 70 বসাই দিলাম, ইনটু h এর মান হচ্ছে 10 বসাই দিলাম। এবার ক্যালকুলেট করে ফেলো, এই প্লাসে মাইনাসে দেখো গুণ করলে হবে মাইনাস, 36 আর 10 গুণ করলে হয় 360, আর নিচে n এর মান 70 বসাই দিলাম। তো এখন n এর মান 70, এই যে দেখো n এর মান কিন্তু 70, সবগুলো গণসংখ্যা যোগ করলে যেটা হয় মোট গণসংখ্যা, তাকে n দিয়ে প্রকাশ করা হয়। তো এবার 360 কে 70 দিয়ে ভাগ করলে 5.14 হয়, 60.5 থেকে 5.14 বিয়োগ করলে 55.36 হয়। এটাই আমাদের নির্ণেয় গড়। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি 23 সালের বাকি বোর্ডগুলো হয়তো সবগুলো বোর্ডেই কোনো না কোনো প্রশ্নের মধ্যে দেখবা সংক্ষিপ্ত পদ্ধতির গড় আছে। তো এটা ভালো করে বুঝলে তুমি ওইগুলোও করতে পারবা ইনশাল্লাহ। এবার আসো গণসংখ্যা বহুভুজ, ঠিক আছে? গণসংখ্যা বহুভুজ, এই যে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, এই যে উপাত্তগুলো আছে, এই যে টেবিলটা আছে, এই টেবিলটার গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ কিভাবে নির্ণয় করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো গণসংখ্যা বহুভুজ যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টেবিল লাগবে, যেই টেবিলের মধ্যে আমাদের শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা এই তিনটা লাগে। অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের লাগবে গ করতে গেলে। এখন আমি দেখতে পাচ্ছি ক্ষয়ের মধ্যেই এই তিনটা জিনিস আছে, এই যে শ্রেণীব্যাপ্তি ক্ষতে আছে, শ্রেণীর মধ্যমানও ক্ষতে আছে, গণসংখ্যাও ক্ষতে আছে। তো তুমি চাইলে গতে আর নতুন করে টেবিল না অঙ্কন করলেও হয়, এই ক্ষয়ের এই টেবিলটা নিয়ে কাজ করলে হয়। আর তুমি যদি চাও গতে টেবিলটা অঙ্কন করতে পারো, সমস্যা নাই, জাস্ট এই 2টা কলাম লেখার দরকার নাই, তুমি জাস্ট এই 3টা কলাম লিখে রাখতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে যে ক্ষয়েরটাই ব্যবহার করবে। যে দেখো আমরা এখানে বলে দিলাম যে হচ্ছে ক্ষয়ের সারণী ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এখন ক্ষয়ের সারণী ব্যবহার করে কিভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে তোমাকে এই বরাবর একটা দাগ দিতে হবে ছক কাগজে, যেটাকে বলা হয় এক্স অক্ষ, আর উলম্ব বরাবরে লম্বালম্বি একটা দাগ দিতে হবে, যেটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, নাম দিলাম। এবার কি করব, এবার এক্স অক্ষে কার মান বসাবো? গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে এক্স অক্ষে শ্রেণীর মধ্যমানের মান বসাবো, আর ওয়াই অক্ষে গণসংখ্যার মান বসাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে শ্রেণীর মধ্যমানের মান বসাবো বুঝলাম, আর এখানে গণসংখ্যার মান বসাবো সেটাও বুঝলাম। তো এখন আমরা যদি একটু দেখি যে শ্রেণীর মধ্যমানগুলো আসলে কি কি, ঠিক আছে? তো আমরা যদি এখানে খেয়াল করি যে শ্রেণীর মধ্যমানগুলো আসলে এই 30.5 থেকে শুরু হয়ে 80.5-এ শেষ হয়েছে। তবে তুমি এখানে 2টা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে তুমি এখানে আরো 2টা মধ্যমান এক্সট্রা তোমার নিতে হবে। সেই 2টা মধ্যমান কি? এই প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকে, ভালো করে শোনো, এই প্রথম শ্রেণী যেটা, এই যে 30, এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটার আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হইতো সেটা তোমার লাগবে। এটা খুব সহজেই বের করতে পারো। তুমি দেখো প্রত্যেকটা মধ্যমান 10 করে কমতেছে, যে 50 থেকে 10 কম 40, 40 থেকে 10 কম 30, 30 থেকে 10 কম হয়ে 20 হবে, 20.5 হবে। আচ্ছা, আবার তুমি এই প্রত্যেকটা মধ্যমানের, এই যে দেখো এটার পরে মানে হচ্ছে প্রথমটার আগের মধ্যমান বের করতে হবে, আরো একটা লাগবে, সেটা হচ্ছে যেটা শেষ শ্রেণী সেটার পরবর্তী মধ্যমানটাও লাগবে। তাহলে এটা কত হবে বলো তো? এখানে 10 করে বাড়তেছে, এই যে 60-এর পর 70, 70-এর পর 80, 80-এর পরে হবে কত? 90, 90.5। তার মানে এইখানে এক্স এর মান হবে 90.5। এইভাবে হচ্ছে তুমি শ্রেণীর মধ্যমানগুলো নির্ণয় করে ফেলবা।
তার মানে শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমাদের গ্রাফে চলে যাব। এই গ্রাফের মধ্যে আমরা এই 20.5 থেকে 90.5 পর্যন্ত বিন্দুগুলো দিয়ে দিব। সো দেখো, প্রথমে তুমি এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে, এটার নাম হচ্ছে ও। তো এই ও বিন্দু থেকে তুমি 5 ঘর গ্যাপ দিয়ে 20.5 লিখবা আগে, অর্থাৎ 5 ঘর তুমি আগে গ্যাপ রাখবা, এরপর তুমি এই 20.5 লিখবে। এই যে এই 20.5 তুমি এখন এখানে লিখবে। এই যে দেখো 20.5 লিখলাম। এবার 20.5 এর পর কত লিখবো? 30.5। তো 20 থেকে 30 এর মধ্যে পার্থক্য কত বলো তো? 20 থেকে 30 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10, মানে 10 ঘর পরে তোমার 30.5 লেখা উচিত। কিন্তু তুমি এখানে একটু ভালো করে দেখো, আমি কিন্তু 10 ঘর পর না, 1 2 3 4 5 ঘর পরেই 30.5 লিখে ফেলছে। এখন কথা হচ্ছে, কেন 5 ঘর পরে লিখছেন? দেখো 20 থেকে 90 পর্যন্ত কিন্তু অনেক জায়গা, মানে 70টা ঘর। তো মাঝে মাঝে তোমার ছক কাগজে এত বড় ঘর, যেহেতু ছক কাগজটা থেকে তোমার গ্রাফটা একটু বেশি লম্বা হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে না। সেজন্য আমরা এখানে এক কাজ করছি, যে এক ঘরকে 2 2 করে হিসাব করে ফেলছে। অর্থাৎ আমি এক ঘর গেছি মানে 2 হয়ে গেছে, 2 ঘর গেছি 4 হয়ে গেছে, 3 ঘর গেছি 6 হয়ে গেছে, 4 ঘর গেছি 8 হয়ে গেছে, 5 ঘর গেছি 10 হয়ে গেছে। মানে 5 ঘর গেলে 10 হয়ে যাচ্ছে। এক ঘরকে 2 2 করে আমরা হিসাব করছি, অর্থাৎ প্রতি বর্গ ঘরকে 2 একক করে। আবার এই 30 এর পর 5 ঘর পরে 40 হয়ে গেছে, 30.5 এর পর 40.5। তবে এটা তোমাকে বলে দিতে হবে আবার, তুমি যে এক ঘরকে 2 করে ধরছো। এই যে দেখো, এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল ঘরকে আমরা 2 2 করে হিসাব করছি। প্রতি বর্গ ঘরকে 2 একক ধরে কি বসাইছি? শ্রেণীর মধ্যমান। ওকে, এবার আসো ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে আমরা কি করলাম? ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা বসাবো। সো গণসংখ্যা তুমি দেখবা তোমার এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? সবচেয়ে বেশি গণসংখ্যা 21, তারপরে তোমার 21টা ঘর লাগবে। সো ওয়াই অক্ষে তুমি যদি খেয়াল করো, 21টা ঘর তোমার এতটুকুর মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? যে 5 10 15 20, এই এতটুকুর মধ্যে 21টা ঘর হয়ে যাবে। তবে চিত্রটা দেখতে তখন একটু সুন্দর দেখাবে না, একটু ছোট ছোট দেখাবে। তো তুমি চাইলে করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি এটাকে আরেকটু লম্বা করার জন্য কি করছি দেখো, আমি এখানে এটা তো মূল বিন্দু 0, 0 থেকে 5 ঘর উপর কিন্তু এটা এখানে 5 লেখার কথা ছিল, আমি এখানে লিখছি। কেন? আমার ছকটা বড় করার জন্য। তো এখানে আমি কি কাহিনী করছি, এখানে হচ্ছে আমি 2 ঘর উপরে উঠলেই সেটাকে 1 ধরতেছি। এখানে আবার জায়গা হচ্ছিল না দেখে আমরা এক্স অক্ষে 1 ঘরকে 2 করে ধরছি, বাট এখানে আমাদের অফুরন্ত জায়গা আছে, এই জন্য এখানে আমরা 2 ঘরকে 1 1 করে ধরবো। দেখো এখানে আমি 2 ঘর উপরে উঠছি, তাহলে 1, তার মানে 10 ঘর উপরে উঠলে 5। এই যে দেখো এখান থেকে 10 ঘর উপরে 5 লিখছি, অর্থাৎ প্রতি 2 ঘরকে 1 করে ধরছি। এটাও কিন্তু তোমাকে বলে দিতে হবে যে দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে। এখানে একটু ভুল আছে, এটা কারেকশন থাকবে তোমাদের বইতে, ঠিকঠাক থাকবে। প্রতি ঘরকে 2 একক ধরে। ওয়াই অক্ষে আমরা প্রত্যেক ঘরকে কত করে ধরছি? 2 একক করে ধরছি। এক ঘর উপরে উঠলেই সেটা প্রতি 2 ঘরকে, সরি, ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 বর্গ ঘরকে 1 একক ধরে, প্রতি 2 বর্গ ঘরকে 1 একক ধরে। অর্থাৎ 2 ঘর উপরে উঠলে আমি 1 হিসাব করতেছি, তাহলে 4 ঘর উপরে উঠলে 2 হিসাব করব, 6 ঘর উপরে উঠলে 3 হিসাব করব, এরকম 10 ঘর উপরে উঠলে 5 হিসাব করব। তার মানে 2 ঘরকে 1 করে ধরতেছি ওয়াই অক্ষ। এটা ধরে কি বসাইছি আমরা? গণসংখ্যা বসাইছি। গণসংখ্যা বসাই তারপর আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করছে। আশা করি বুঝে গেছো। আমি আবারও বলছি, এক্স অক্ষে জায়গা নাই, এই জন্য 1 ঘরকে 2 2 করে ধরছি, এই যে প্রতি ঘরকে 2 একক করে। আবার ওয়াই অক্ষে অফুরন্ত জায়গা, সেখানে আমরা 2 ঘরকে 1 1 করে ধরছি, অর্থাৎ 2 ঘর উপরে উঠলে 1 হবে। অর্থাৎ ব্যাপারটা এমন যে তোমাদের আগে হয়তো বলছি যে কোনো জায়গায় মনে করো তুমি ঘুরতে গেলা বা বেড়াইতে গেলা, সেক্ষেত্রে এখন তুমি যা দেখতেছো যে ওই বাসার মধ্যে এখন মানুষ তোমরা 10 জন, কিন্তু রুম হচ্ছে 5টা, তাহলে কি করবা? এক রুমে 2 জন করে থাকবা, প্রতি রুমে 2 জন, যে অবস্থা আমাদের এক্স অক্ষে হয়েছে, ঠিক আছে? প্রত্যেক ঘরকে 2 করে ধরছে। আবার মনে করো কোনো জায়গায় বেড়াইতে গেছো, তোমরা মানুষ হচ্ছে 10 জন, কিন্তু রুম হচ্ছে 20টা, তাহলে কি করবা? ব্যাপারটা হয়ে গেল এমন যে তুমি 2 রুমে থাকবা। মনে করো রাতে ঘুমাইলা, ঘুমায়া 3টা বাজে উঠে আরেক রুমে যায় ঘুমাবা, ঠিক আছে? কারণ তোমার কাছে 2 রুম আছে, তোমরা মানুষ 10 জন, রুম 20টা, তো তোমাকে 2 রুম দেওয়া হয়েছে, তোমার যে রুমে মন চায়। তো তুমি রাতের অর্ধেক এক রুমে ঘুমো, আরেক অর্ধেক অন্য রুমে ঘুমো। ব্যাপারটা আর কি এরকম। এটা ঘটছে ওয়াই অক্ষে, আমাদের জায়গা অনেক ওয়াই অক্ষের মধ্যে। তো এই ক্ষেত্রে এই জন্য 2 ঘরকে 1 1 করে ধরছে। এই জন্য 10 ঘরকে 5, 20 ঘরকে 10, 30 ঘরকে 15, তারপরে 40 ঘরকে হচ্ছে 20, এরপরে আরো উপর পর্যন্ত আমরা এখানে লিখে রাখলাম, সমস্যা নেই। এখন আসো বিন্দুগুলো বসাই। বিন্দুগুলো আমরা কিভাবে বসাবো দেখো, ছকটা যদি দেখো, আমাদের শ্রেণীর মধ্যমান যখন 20, তখন কিন্তু কোনো গণসংখ্যা নাই, তার মানে 20.5 বরাবর কোনো গণসংখ্যা হবে না। কিন্তু দেখো শ্রেণীর মধ্যমান যখন 30.5, তখন কিন্তু গণসংখ্যা হচ্ছে 6।
তার মানে 30.5 বরাবর তোমার 6 বিন্দু দিতে হবে। তো 30.5 বরাবর 6 ঘর কিন্তু এখানে, বিন্দু কিন্তু এখানে আমরা দিব না। কেন? কারণ আমরা উপরের দিকে 2 ঘরকে 1 করে ধরছি। তার মানে আমি 12 ঘর উপরে উঠবো। কারণ দেখো 2 ঘর উঠলে 1, 4 ঘর উঠলে 2, তারপর হচ্ছে 6 ঘর উঠলে 3, 8 ঘর উঠলে 4, 10 ঘর উঠলে 5, 12 ঘর উঠলে 6। 12 ঘর উপরে বিন্দু দিব, তাহলে 6 বিন্দু হয়। তো সেম ভাবে বাকি সবগুলোর বিন্দু আমরা দিয়ে দিব। এই যে 40.5 বরাবর 11, 11 মানে কয় ঘর উপরে? 22 ঘর উপরে বিন্দু দিব। তারপরে হচ্ছে 50.5 বরাবর 17 মানে 34 ঘর উপরে বিন্দু দিব। 60.5 বরাবর 21 মানে 42 ঘর উপরে বিন্দু দিব। এই যে দেখো এখানে এই 60.5 বরাবর এই যে এতটুকু পর্যন্ত 40টা ঘর হয়, তার উপরে আরো 2টা ঘর গেলে 42, তাহলে এটা হচ্ছে আমাদের 21। ঠিক আছে? তো এইভাবে বিন্দুগুলো, তাহলে আমরা যে বিন্দুগুলো পাবো এইভাবে সব বিন্দু বসানোর পরে এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো, তারপরে এইখানে পাবো, এইখানে পাবো, এই বিন্দুগুলো পাবো। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব। এই যে এই বিন্দুর সাথে এটা যোগ স্কেল দিয়ে যোগ করে দিবা তুমি, এই বিন্দুর সাথে এই বিন্দুগুলা আমরা এখানে যোগ করে দিব। যোগ করার পরে তোমাকে যে কাজ করতে হবে, ওই যে শুরুতে তুমি 20.5 এরকম একটা বিন্দু নিছো না? এই যে দেখো শুরুতে এই যে 20.5 নিছো আর শেষে 90.5 নিছো। এটা নিছিলাম কেন? এটা নিছি এই জন্য যে এই 20.5 এর সাথে গ্রাফটা মিলাই দিব আর লাস্টে 90.5 এর সাথে গ্রাফটা মিলাই দিব। এই জন্য আমরা নিছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো এটা কেন নিয়েছি। এখন আমরা যে কাজ করব, তুমি দেখো এটা হচ্ছে মূল বিন্দু, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু, এটার মান হচ্ছে 0 আর এটার মান হচ্ছে 20.5। তুমি দেখো তো এখান থেকে এখানে আসলে কোনোভাবে 20টা ঘর হয়? হয় না। এটা 0, এটা 20.5, এখানে তো 20টা ঘর হয় না। তাহলে কেন আমরা লিখছি? কারণ আমাদের মান শুরুই 20.5 থেকে। এখন এর আগে আমি যদি 20 ঘর পরে 20.5 লিখি তাহলে আমার ছক কাগজে শেষ হয়ে যাবে। এখন এখানে যে 20টা ঘর আছে এটা বোঝানোর জন্য আমরা এই জায়গায় কাটা চিহ্নটা দিয়ে দিব। অর্থাৎ আমরা বুঝাচ্ছি যে ভাই হ্যাঁ এখানে 0 থেকে 20টা ঘর আছে, বাকি ঘরগুলো এই কাটার ভিতরে হারাই গেছে, সোজা হিসাব। অর্থাৎ কাটা দিয়ে আমি এটা ভ্যালিড করতেছি যে না এটার মধ্যে আসলেই 20টা ঘর আছে। এই জন্য তোমাকে এই ভাঙা চিহ্নটা ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু হবে না। এখন যে তুমি ভাঙা চিহ্নটা ব্যবহার করছো এটাও বলে দিতে হবে। এই যে দেখো এখানে আমরা বলে দিলাম যে মূল বিন্দু থেকে 20.5 পর্যন্ত ঘরগুলোর জন্য আমরা এই ভাঙা চিহ্ন ব্যবহার করছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো আর এখানে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান ধরছো এটা লিখে দিবা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরছো সেটাও লিখে দিবা, তাহলেই কিন্তু আমাদের এটা সমাধান হয়ে যাবে। তো এই গণসংখ্যা বহুভুজও কিন্তু অনেক বোর্ডে আসছে। সো তুমি এটা যদি ভালো করে বুঝো তাহলে ওইগুলো তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের ঢাকা বোর্ড 23 সালে সৃজনশীল প্রশ্নটা সমাধান হয়ে গেছে। এখন আমরা ঢাকা বোর্ডের আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে, কারণ পরিসংখ্যানে 2টা করে প্রশ্ন আসে প্রত্যেক বোর্ডে। তো এই দ্বিতীয় প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এখন ঢাকা বোর্ড 23 সালের প্রশ্নটা যদি আমরা দেখি, এখানের মধ্যে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। বেশিরভাগ ক্ষেত্রেই গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে। এছাড়াও আরেকটা থাকে যে অনেকগুলো উপাত্ত 30টা 40টা সংখ্যা দেওয়া থাকে, ওগুলো খুব কম, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে টেবিল দেওয়া থাকে। তো এখানে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে বলতেছে এই প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কি, মধ্যক নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন করো। তো যাই হোক আমরা ক নাম্বার প্রশ্নটা যদি দেখি, বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। দেখো প্রচুরক শ্রেণী আগে নির্ণয় করতে হবে, তারপর তার মধ্যবিন্দু। এখন কোনটা প্রচুরক শ্রেণী? খুব সহজ, যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। গণসংখ্যা সবচেয়ে বেশি 12, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে 76 থেকে 80। এই যে দেখো সর্বাধিক গণসংখ্যা 12, তার মানে 76 থেকে 80 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে এটা তোমরা জানো। কোন শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হচ্ছে ওই শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা এই দুইটাকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে 76 আর 80 যোগ করলে 156, 156কে 2 দিয়ে ভাগ করলে 78। এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। ক নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো মধ্যক আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা এখন আমরা শিখব। মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে এখানে যে আমাদের সারণীটা দেওয়া আছে, এই সারণীর মধ্যে শুধু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। তোমাকে আরেকটা বের করতে হবে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো তুমি যদি এখানে খেয়াল করো, আমরা হচ্ছে খ নাম্বার প্রশ্নে এই প্রাপ্ত নাম্বার মানে শ্রেণীব্যাপ্তিগুলো এবং গণসংখ্যা তো লিখলামই, পাশাপাশি এই ক্রমযোজিত গণসংখ্যাটাও কিন্তু আমরা লিখে ফেললাম। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত হবে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাই হবে। এরপর থেকে এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই কোনাকুনি ভাবে যোগ করবা। এই 4 এর সাথে 7 যোগ করবা, কত হয়? 11।
এই 11 সাথে 9 যোগ করবা কত হয় 20, 20 এর সাথে 12 যোগ করবা 32, 32 এর সাথে 8 যোগ করবা 40, 40 এর সাথে 7 যোগ করবা 47, 47 এর সাথে 3 যোগ করবা 50। এভাবে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা। এবার এই সবগুলা গণসংখ্যা যদি যোগ করো তাহলে হয় 50। এই 50 কে n দিয়ে প্রকাশ করবা। মোট গণসংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়, আর এই n এর মান হচ্ছে কি 50। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন সবগুলো গণসংখ্যা যোগ করে ফেললাম, আমাদের টেবিলের কাজ শেষ। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, তোমাকে মধ্যক শ্রেণী কোনটা সেটা আগে বের করতে হবে। এখন কিভাবে মধ্যক শ্রেণী বের করে? মধ্যক শ্রেণী বের করা খুবই সহজ। তুমি এখানে দেখবা যে এই যে এই 50, এই 50কে তোমাকে আগে অর্ধেক করে ফেলতে হবে। এই n কে অর্ধেক করে ফেলতে হবে। এই n কে 2 দিয়ে ভাগ করে ফেললাম। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25। তার মানে আমাদের এই 25তম পদটা হচ্ছে, 25তম পদের মানটাই হচ্ছে আসলে আমাদের মধ্যক। এখন আমরা কিভাবে বুঝবো কোথায় আমাদের 25তম পদ আছে? এটা বোঝার নিয়ম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা দেখে। দেখো ক্রমযোজিত গণসংখ্যা 4 মানে 1 থেকে শুরু হবে, 1 থেকে 4তম পদ পর্যন্ত এই ঘরে আছে। 4 এর পর শুরু হয় কত? 5, 5 থেকে 11তম পদ পর্যন্ত এই ঘরে আছে। 11 এর পর শুরু হয় 12, 12 থেকে 20তম পদ পর্যন্ত এই ঘরে। 20 এর পর শুরু হবে 21, 21 থেকে 32তম পদ এখানে, 33 থেকে 40তম পদ এখানে, 41 থেকে 47তম পদ এখানে, 48, 49, 50 এই তিনটা পদ এখানে আছে। বাট আমরা খুঁজতেছি 25 কে। 25 কিন্তু এই শ্রেণীতেই আছে। দেখো 21 থেকে 32 এর মধ্যেই কিন্তু 25তম পদটা অবস্থিত। তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তার মানে 25তম পদ কোন শ্রেণীতে সেটা আমরা দেখে ফেললাম, 76 থেকে 80। তার মানে এই 76 থেকে 80 এটাই হচ্ছে আমাদের, এই 76 থেকে 80 এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী এই যে দেখো লিখে ফেললাম, মধ্যক শ্রেণী 76 থেকে 80। এবার মধ্যকের সূত্রটা লিখবো। মধ্যকের সূত্র কি? মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এই যে দেখো মধ্যকের সূত্র হচ্ছে এইটা। তো এখানে জায়গা হয় না দেখে কাটা গেছে, আমি সূত্রটা সুন্দর করে আবার লিখেও দিচ্ছি। দেখো L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন আমাদের জানতে হবে এগুলা কি আসলে, L কি, n/2 কি, fc কি, h কি, fm কি। সো প্রথমে n/2 এর কথা আমি একটু বলে দেই। যে n এর মান তো আমরা পাইছি 50, n/2 এর মানও পাইছি 25। তুমি চাইলে n/2 এর মান সরাসরি এখানে 25 বসাই দিতে পারো। আবার চাইলে যে না আমি n/2 এর মধ্যে n এর মান বসাবো, সো n এর মান 50 আর নিচে 2 এর জায়গায় 2, সমস্যা নাই। এখন আসো L কি। এই যে Lটা হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী নির্ণয় করেছি, এখানে দেখো মধ্যক শ্রেণী কত? 76 থেকে 80। এই 76 থেকে 80 মধ্যে এই নিম্নসীমা যেটা, এই 76 নিম্নসীমা, 80 উচ্চসীমা, এই নিম্নসীমাটা হচ্ছে L। তার মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এটাকে L দিয়ে প্রকাশ করা হয়। তার মানে L এর মান হচ্ছে 76। আচ্ছা বুঝলাম। এরপরে আসো বলবা যে ভাই FC কি। FC হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, তার আগের শ্রেণীর এই ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের কি FC। তার মানে FC এর মান হচ্ছে 20। এই যে দেখো FC এর মান কত? FC এর মান হচ্ছে 20। পরবর্তীতে আসো H। Hটা কি? H হচ্ছে শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান কত? দেখো এই 66 থেকে 61 বিয়োগ করবো, অর্থাৎ যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা, তাহলে যত হয় সেটাই H। তাহলে আমাদের এখানে শ্রেণীর নিম্নসীমা 66, 66 থেকে যদি আমরা 61 বিয়োগ করি তাহলে হয় কত? 5। তার মানে আমাদের শ্রেণী ব্যবধান 5। বা তুমি 71 থেকে 66 বিয়োগ করো তাও 5 হয়। তার মানে H এর মান হচ্ছে 5। আচ্ছা H গেল। এখন FM কি? FM হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, এই যে দেখো যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে FM। তার মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে FM, আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে FC। এখন যে মানগুলোর কথা বললাম, এই মানগুলো তুমি ডান পাশে এভাবে লিখে রাখবা এবং পাশাপাশি এখানে তুমি সূত্রের নিচে মানগুলো বসাই দিবা। বসানোর পরে এখন দেখো 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, -20 এর জায়গায় -20, আর h/fm মানে 5/12। এখন আসো পরবর্তী লাইনে 76 এর জায়গায় 76 রাখলাম, 25 থেকে 20 বিয়োগ করলে 5, আর 5/12 এর জায়গায় 5/12 আছে। এবার এই 5 আর 5 গুণ করলে কত হয়? 25। 25কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 2 পয়েন্ট। এই যে দেখো এটা হচ্ছে পরের লাইন আর কি। এই যে এই অংশটা হচ্ছে পরের লাইন, সমান চিহ্ন থেকে পরের লাইন। এই 76 এর জায়গায় 76 আছে, আর 25কে 12 দিয়ে ভাগ করলে 2.08। তো 76 এর সাথে যদি আমরা 2.08 যোগ করি তাহলে হয় 78.08। এটাই হচ্ছে আমাদের মধ্যক। তো এইভাবে মধ্যকটা নির্ণয় করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো মধ্যকটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। মধ্যক নির্ণয় করা যদি হয়ে যায়, এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা।
তো অজীব রেখা অঙ্কন করবো, এই টেবিলের জন্য আমরা অজীব রেখা অঙ্কন করব। তো এই টেবিলের জন্য যদি আমরা অজীব রেখা অঙ্কন করতে যাই, অজীব রেখা অঙ্কন করতে গেলেও আমাদের 3টা কলাম লাগবে, ঠিক আছে। মধ্যক নির্ণয় করতে যে 3টা কলাম লাগছে আমাদের, এই যে কি শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা অঙ্কন করতে গেলেও এই মধ্যকের মতোই টেবিল লাগে। এই যে দেখো, এই শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা খতে যেভাবে বের করছি ঠিক সেম ভাবে বের করব। এখানে পুরোটা জায়গা হয় নাই, ওই পাশে বাকি অংশটা লেখা আছে, সমস্যা নেই। এবার আমরা যেহেতু এটা গ্রাফ, আমরা একটা গ্রাফ অঙ্কন করার জন্য আমরা এই বরাবর একটা দাগ দেব গ্রাফের মধ্যে, যেটার নাম হচ্ছে এক্স অক্ষ, আর এই লম্বা লম্বি একটা দাগ দিব যেটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের নাম দিব আমরা এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিব আমরা ওয়াই ও ওয়াই প্রাইম। এক্স অক্ষ বরাবর আমরা কার মান বসাবো? অজীব রেখা অঙ্কন করতে গেলে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাইতে হয়। তার মানে প্রত্যেকটা শ্রেণীর যে উচ্চ সীমা মানগুলো আছে সেই উচ্চ সীমাগুলো বসাবো। আর ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হয়। এখন প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমা যদি আমরা খেয়াল করি, উচ্চ সীমাগুলো কোনগুলো? এই যে দেখো, প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে, যেমন এটার উচ্চ সীমা হচ্ছে 65, নিম্ন সীমা 61। আমরা নিম্ন সীমা দেখবো না, শুধু উচ্চ সীমা দেখবে, যে 65, 70, 75, 80। তাছাড়াও আরো আছে, এই যে দেখো এখানেও আমাদের বাকিগুলো আছে। এই যে এখানে যদি আমরা উপরে দেখি, যে উচ্চ সীমাগুলো হচ্ছে 85, তারপরে আরো আছে এখানে এই যে 85, তারপরে হচ্ছে এই যে 85-এর পরে 90, 90-এর পরে 95, এগুলো হচ্ছে উচ্চ সীমা। তো উচ্চ সীমাগুলো হচ্ছে আমরা লিখবো। এখন উচ্চ সীমা, তোমাকে একটা উচ্চ সীমা এক্সট্রা লিখতে হয়। কেন এক্সট্রা লিখতে হয় সেটা একটু পরে আমরা আলোচনা করি, বাট এক্সট্রা লিখতে হয়। তবে কোনটা এক্সট্রা লিখতে হয়? এক্সট্রা লিখতে হয় প্রথম শ্রেণী যেটা, সেটার আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চ সীমা কত হইতো, অর্থাৎ 65-র আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চ সীমা কত হইতো। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা উচ্চ সীমা 5 করে কম। এই যে দেখো, 75 থেকে 5 কম 70, 70 থেকে 5 কম 65, 65 থেকে 5 কম 60, তার মানে এখানে হয়তো আমাদের 60। তা আমরা আসলে এক্স অক্ষে উচ্চ সীমা বসাবো, ঠিক আছে, তবে 65 থেকে বসাবো না, আমরা 60 থেকে বসানো শুরু করব এবং শেষ করব কোথায়? শেষ করবো এই 95-তে। তো এখানে তুমি যদি খেয়াল করো, এই যে দেখো এক্স অক্ষে তুমি প্রথমে একটু খালি রাখবা, 5 ঘর খালি রাখবা, খালি রেখে এখানে তুমি 60 দিবা। অর্থাৎ দেখবে গ্রাফের মধ্যে একটা কালো একটু মোটা লাইন থাকে একটা, ওই মোটা লাইনটার মধ্যে 60 দিবা। এর আগে যত 5 ঘর হোক 6 ঘর হোক যত করে হোক বাদ দাও, তবে মোটা লাইন বরাবর তুমি হচ্ছে এই 60 দিবা। এরপরে 5 ঘর পরে 65, 5 ঘর পরে 70, এইভাবে 95 পর্যন্ত বিন্দুগুলো দিয়ে ফেলবা। ওকে, ডান। ওয়াই অক্ষে মান বসাবো, ওয়াই অক্ষে বসাবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এখন তুমি যদি খেয়াল করো, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 50, তার মানে ওয়াই অক্ষে আমাদের 50টা ঘর লাগবে। এখন ওয়াই অক্ষে আসলে 50টা ঘর যদি আমরা দেখতে যাই একটা একটা করে, তাহলে 50টা ঘর অনেক বেশি হয়ে যাবে। তো অনেক বেশি যদি 50টা ঘর হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে এক ঘরকে 2 2 করে আমরা হিসাব করব। অর্থাৎ এক ঘর উঠলেই 2, তার মানে 5 ঘর উঠলে কত হবে? 10, আরো 5 ঘর উপরে উঠলে কত হবে? 20, আরো 5 ঘর উপরে উঠলে 30, এভাবে 50 পর্যন্ত আমরা লিখে ফেলবো। লিখার পরে এবার আমরা বিন্দুগুলো বসাবো। তো বিন্দুগুলো কিভাবে বসাই দেখো। আচ্ছা, এখানে যে তুমি ওয়াই অক্ষে এক ঘরকে 2 ধরছো, আবার এক্স অক্ষে কিন্তু এক ঘরকে এক এক করেই ধরছো। দেখো 5 ঘর পরেই 5 বাড়ছে, এই যে 60-এর পরে 5 ঘর পরে 65 হয়েছে। এখানে এক ঘরকে এক এক করে ধরছে, এটা বলে দিতে হবে। এই যে এক্স অক্ষে প্রতি বর্গ ঘরকে এক একক ধরে শ্রেণীর উচ্চ সীমাগুলো বসাইছি, আর ওয়াই অক্ষে প্রতি বর্গ ঘরকে 2 একক ধরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি। বসাই তারপর অজীব রেখাটা অঙ্কন করে ফেলছি। এবার আসো, এখানে তুমি একটা কাটা চিহ্ন দেখতে পাচ্ছ। এই কাটা চিহ্নটার মিনিংটা কি? কাটা চিহ্নের মিনিং হচ্ছে, দেখো এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলে মূল বিন্দু, যেটাকে প্রকাশ করা হয় ও দ্বারা। এই মূল বিন্দুর মান হচ্ছে 0। এখন তুমি বলো তো, 0 থেকে এখান পর্যন্ত কি আসলে 60টা ঘর আছে? নাই তো। 60টা ঘর আছে, এটা তোমাকে ভ্যালিড করতে হলে তোমাকে এখানে এই ভাঙা চিহ্নটা দিতে হবে। এটা দিয়ে বোঝায় হ্যাঁ এটার মধ্যে 60টা ঘর আছে। ওকে, তাইলে আমরা বুঝতে পারলাম যে এখানে কেন আমরা এই ভাঙা চিহ্নটা দিব। এটাও কিন্তু লাস্টে বলে দিতে হবে যে মূল বিন্দু থেকে 60 পর্যন্ত ঘরগুলোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তুমি এখানে উচ্চ সীমা যখন খেয়াল করো, উচ্চ সীমা যখন আমাদের 60, তখন 60 বরাবর কোনো ক্রমযোজিত গণসংখ্যা নাই। আবার উচ্চ সীমা যখন 65, তখন কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা 4। তার মানে 65 বরাবর তোমার 4 ঘর উপরে বিন্দু দিতে হবে। তো তুমি যদি এখানে খেয়াল করো, তুমি দেখবা যে না ভাই, এখানে তো 65 বরাবর 4 ঘর উপরে বিন্দু দিতে কথা ছিল, এখানে না দিয়ে এখানে কেন দিয়েছেন?
কারণ আমরা ওয়াই অক্ষে জায়গা হচ্ছিল না দেখে আমরা এক ঘরকে 2 2 করে হিসাব করছি। তার মানে এক ঘর গেলেই 2, 2 ঘর গেলেই 4। তার মানে এখানে 2 ঘর গেলেই 4 হয়ে যায়, এই জন্য 2 ঘর উপরে বিন্দু দিয়েছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এরপরে 70 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ছিল 11। তার মানে 70 বরাবর তোমার 11 ঘর উপরে বিন্দু দিতে হবে। এখন 11 ঘর উপরে কিভাবে বিন্দু দিব? তুমি যদি খেয়াল করো 5 ঘর উপরে উঠলেই 10, তার মানে এই যে এই দাগটা হচ্ছে 10 এর দাগ। আবার 6 ঘর উপরে উঠলে 12, এই ঘরটা হচ্ছে 12 এর দাগ। তো 5 ঘর উপরে উঠলে 10, 6 ঘর উপরে উঠলে 12, 11 কই যাবে? এই 5 ঘর আর 6 ঘরের মাঝখানে হবে 11, এই জন্য মাঝখানে বিন্দুটা দিছে। এইভাবে তুমি এই সবগুলা বিন্দু দিয়ে নিবা, সবগুলা বিন্দু দিয়ে এই সবগুলা বিন্দু এইভাবে তুমি যোগ করে দিবা। ঠিক আছে। আর তুমি চেষ্টা করবে যেন দাগটা খুবই স্মুথ হয়। ঠিক আছে। স্কেল দিয়ে যোগ করলে দাগটা এরকম 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 হবে, তুমি চাইবে এইরকম যেন একটা স্মুথ দাগ হয়। আচ্ছা, এবার আসো, ওই যে আমরা একটা এক্সট্রা উচ্চসীমা বের করছি 60, এটা কেন বের করছি? এটা বের করছি এই গ্রাফটাকে এক্স অক্ষের সাথে মিলাই দেওয়ার জন্য। এই যে এই দাগটাকে এই 60 এর সাথে যোগ করে দিবা, এটা এক্স অক্ষের সাথে মিলানোর জন্য আমরা এটা ব্যবহার করছি। আর এর নিচে এই বরাবর লিখে দিবা, এই বরাবর উচ্চসীমা ধরছো, আর এই বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরছো, সেটাও লিখে দিবা। তাহলেই কিন্তু আমাদের গ্রাফটা সমাধান হয়ে যাবে। আর নিচে তুমি এই বর্ণনাগুলো লিখে দিবে, যে যে বর্ণনাগুলো আছে এই বর্ণনাগুলো তুমি এখানে লিখে ফেলবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো এই ম্যাথটা কিভাবে সমাধান করতে হবে। এগুলোও কিন্তু পরবর্তী প্রশ্নগুলোতে অনেকবার রিপিট হবে, তো ভালো করে দেখে রাখো এই অজীব রেখা আর হচ্ছে মধ্যক। আমরা এর পরবর্তীতে রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্নটা সমাধান করব। তো চলো এখন রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্নটা সমাধান করি। তো এখন আমরা রাজশাহী বোর্ড 23 সালের সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখন এই গণসংখ্যা নিবেশন সারণী থেকেই আমাদের এই ক খ গ নির্ণয় করতে হবে। তবে ক নাম্বারটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র লিখতে হবে। তো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র যেটা সেটা লিখে ফেলবো, যে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। L কি? L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং পূর্ববর্তী গণসংখ্যার পার্থক্য। অর্থাৎ তুমি এভাবেও লিখতে পারো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আর H কি? H হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলেই ক নাম্বার শেষ। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। তার মানে এই সারণী থেকে গড়, এখানে কিন্তু বলা নেই সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তো এখানে তুমি যে কোনো ইচ্ছায় গড় নির্ণয় করে ফেলতে পারো। তো আমরা এখানে যেহেতু ঢাকা বোর্ডে আমরা এক সংক্ষিপ্ত পদ্ধতির একটা গড় দেখছি, তাহলে এখানে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে যে গাণিতিক গড় যেটা আছে দ্বিতীয় পদ্ধতি, সেই পদ্ধতিতে গড় নির্ণয় করার চেষ্টা করি। তো সেই পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইটা তো তোমার লাগবেই, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো লাগবেই। আরো দুইটা কলাম লাগবে, একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান আর আরেকটা হচ্ছে এফআই এক্সআই। এফআই এক্সআই কি? গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় আর শ্রেণীর মধ্যমানকে এক্সআই দিয়ে প্রকাশ করা হয়। তো গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করে ফেললাম আমরা এখানে, আর শ্রেণীর মধ্যমানকে এই মধ্যমানগুলো নির্ণয় করে ফেলবো। এখন কিভাবে নির্ণয় করে? শ্রেণীর মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা যোগ তার উচ্চসীমা ভাগ 2। এই যে মানে যে শ্রেণীটার আমরা মধ্যমান নির্ণয় করবো ওই শ্রেণীটার নিম্নসীমা যোগ ওই শ্রেণীটার উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে 30 আর 35 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে কি হবে? 65। 65কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 32.5। তার মানে মধ্যমান হচ্ছে আমাদের 32.5। আবার এখানে 36 আর 41 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 38.5। তো এইভাবে সবগুলা মধ্যমান এক্সআই আমরা বের করে ফেলবো। এর পরবর্তী লাস্ট কলাম যেটা, সেটা হচ্ছে এই এফআই আর এক্সআই গুণ করে ফেলবো। এই যে দেখো এফআই আর এক্সআই গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এই 3 এর সাথে 32.5 গুণ করলে 97.5, 10 এর সাথে 38.5 গুণ করলে 385। এইভাবে সবগুলোর গুণ করে আমরা এখানে লিখবো। লেখার পরে এখন তোমার কাজ হচ্ছে এই যে সব এফআই অর্থাৎ সবগুলা গণসংখ্যা সবগুলা যোগ করবা, কত হয়? 70। এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন এর মান হচ্ছে 70। আর যতগুলো এফআই এক্সআই আছে এই সবগুলা যোগ করব, এই যোগ করলে 3373 হয়। এটাকে প্রকাশ করব সামেশন অফ এফআই এক্সআই দ্বারা। এটা দিয়ে বোঝায় এফআই এক্সআই এর যোগফল, অর্থাৎ এফআই এক্সআই এর এই সামেশন চিহ্ন দিয়ে বোঝায় যোগফল কার? এফআই এক্সআই এর। এই এফআই এক্সআই এর যোগফলগুলো আমরা এখানে লিখে ফেললাম। তো মান কত হয়? 3373। এবার আমরা আমাদের গড়ের সূত্রটা লিখব। এই গড়ের সূত্রটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। শেষ। এবার এফআই এক্সআই এর মান 3373 আর এন এর মান হচ্ছে 70। বসায় তুমি ভাগ করে দাও 48.19। এটাই আমাদের নির্ণেয় গড়। এবার আসো গ নাম্বার। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই গণসংখ্যা বহুভুজ আমরা কিন্তু অলরেডি আমাদের এই পেজের, এটা হচ্ছে কত নাম্বার সৃজনশীল? এটা হচ্ছে 41 নাম্বার সৃজনশীল। আমরা কিন্তু 39 নাম্বার অর্থাৎ শুরু ঢাকা বোর্ডের 23 সালের
সৃজনশীল 39 নাম্বার যেটা আমরা প্রথমে সমাধান করছি সেটার গ নাম্বারে অলরেডি আমরা গণসংখ্যা বহুভুজ নিয়ে আলোচনা করে ফেলেছি। তো তুমি শেপটা দেখলেই কিন্তু এখন এই গ নাম্বারটা করতে পারবা। তো এখানে হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের এই শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে, আর শ্রেণীর মধ্যমান লাগে। তো খতে অলরেডি আমরা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণীর মধ্যমান বের করে ফেলছি। তো এইটা ব্যবহার করেই আমরা কিন্তু আমাদের গয়ের যে গ্রাফটা সেটা অঙ্কন করে ফেলবো। এই যে দেখো গ্রাফটা হচ্ছে এইটা, এই গ্রাফটা এইরকম হবে, এই গ্রাফটা অঙ্কন করে ফেলবো। আর এখানে এই যে মান বিন্দুগুলো বসায় সব যোগ করে ফেলবো। এখানে প্রত্যেক ঘরকে এক্স অক্ষে প্রত্যেক ঘরকে এক এক করে ধরা হয়েছে, ওয়াই অক্ষ প্রত্যেক ঘরকে এক এক করে ধরে বিন্দুগুলো বসায় যোগ করে দিছে, শেষ। তাহলে আচ্ছা প্রত্যেক ঘর এক না, এখানে হচ্ছে প্রত্যেক 5 ঘরকে 6 একক ধরছে। দেখো 26.5 থেকে 32.5 গ্যাপ কিন্তু 6, কিন্তু এখানে আসলে 6 ঘর আমরা গ্যাপ রাখি না, 5 ঘর পরেই বিন্দু দিয়ে দিছি। কেন? কারণ 5 ঘর পর পর দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য আমরা 6 ঘরকে 5 করে ধরছি। আবার পরে 6 ঘর না গিয়ে আমরা 5 ঘরে আমরা 38.5 লিখে বলছি, অর্থাৎ প্রত্যেক 6 ঘরকে আমরা 5 একক ধরে 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 তারপরে এইগুলো লিখলাম। ঠিক আছে, এই যে বলে দিলাম এক্স অক্ষে প্রতি 5 বর্গ ঘরকে 6 একক ধরে শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষে এক ঘরকেই এক করে আমরা বিন্দুগুলো বসায় দিলাম। তো এইভাবে হচ্ছে গ্রাফটা অঙ্কন করে ফেলবা। আরো এটা ডিটেইলে আমরা আলোচনা করে দিয়েছি ঢাকা বোর্ড 23 সালের গ নাম্বার 39 নাম্বার সৃজনশীল, সেটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো রাজশাহী বোর্ড একটা সৃজনশীল প্রশ্ন শেষ, এখন আমরা রাজশাহী বোর্ডের আরেকটা সৃজনশীল প্রশ্নে যাব, যেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো এখন। তো চলো আমরা রাজশাহী বোর্ড 23 সালের আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো রাজশাহী বোর্ড 23 সালে আমরা যে সৃজনশীলটা দেখতে পাবো, এখানেও কিন্তু আমাদের এই যে এখানে যদি খেয়াল করি আমরা, এখানেও আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই যে এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। এখন ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, নিম্ন সীমা নির্ণয় করো। এখানে আমাদের কোনো উদ্দীপকের সাথে রিলেটেড নেই ক নাম্বার প্রশ্নটা। তো যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি আগে লিখবা, যে শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যমান 62.5। এখন মধ্যমান নির্ণয় করব আমরা, নিম্ন সীমাটা নির্ণয় করব। তো নিম্ন সীমা নির্ণয় করতে হলে আমাদের মধ্যমানের সূত্রটা ব্যবহার করতে হবে। মধ্যমান সমান কি? শ্রেণীর উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা ভাগ 2। এবার মানগুলো বসাই দিব। মধ্যমানের মান হচ্ছে 62.5, ওই যে প্রশ্নে দেওয়া ছিল, আর উচ্চ সীমার মান হচ্ছে 65, সেটাও বসাই দিলাম। আর নিম্ন সীমা এটা হচ্ছে আমাদের বের করতে হবে, সো নিম্ন সীমার জায়গায় নিম্ন সীমা আছে, নিচে হচ্ছে 2। এবার আমরা কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি যদি আমরা গুণ করি, দেখো 62.5 এর নিচে কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে। এই 62.5 এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। 1 এর সাথে যদি 65 যোগ নিম্ন সীমা আমরা গুণ করি, তাহলে সেটাই হবে 65 যোগ নিম্ন সীমাই হবে। আর 62.5 এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে সেটা 125 হবে। এবার 65 ডান পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। 125 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 60। এটাই হচ্ছে আমাদের নিম্ন সীমা। তাহলে ক নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। খুবই সহজ একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। ক নাম্বারে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে এবং শর্ট প্রশ্নেও আসতে পারে। এবার আসো খ নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। যে একটা সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করে ফেলেছি আমাদের ঢাকা বোর্ড 23 সালে 40 নম্বর সৃজনশীল, যেটা এই ভিডিও সেকেন্ড সৃজনশীল, যে ঢাকা বোর্ড 23 সালে 40 নম্বর সৃজনশীল যেটা, সেখানে খ নাম্বারে আমরা মধ্যক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো তুমি ঠিক ওই রকম ভাবেই একটা টেবিল নির্ণয় করবা ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে, তারপর মধ্যকের সূত্র বসিয়ে তুমি মধ্যক নির্ণয় করে ফেলবা। এরপর গ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এটাও ঢাকা বোর্ড 23 সালেই আসছে। ঢাকা বোর্ড 23 সালে ওই 40 নম্বর সৃজনশীলের গতে। তো সেটা যদি তুমি ফলো করো তাহলে তুমি অজীব রেখা অঙ্কন করে ফেলতে পারবা। তাহলে ওই অংশটা তোমার যদি দেখা হয়ে থাকে তাহলে এটা তো অবশ্যই তুমি করে ফেলতে পারছো। আর অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের ওই ক্রমযোজিত গণসংখ্যাটাই লাগে। তো সেটা ব্যবহার করে আমরা এখানে এই বিন্দুগুলো বসিয়ে অজীব রেখাটা অঙ্কন করে ফেলবো। তাহলে কিন্তু আমাদের এই সৃজনশীলটা সমাধান হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয়। এবার আমরা পরবর্তীতে যে বোর্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2023। তো চলো আমরা শুরু করি যশোর বোর্ড 2023 সালে সৃজনশীল প্রশ্নটি। তো যশোর বোর্ড 23 সালে সৃজনশীল প্রশ্নটা যদি আমরা দেখি, এখানেও কিন্তু আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এরপর আমাদেরকে এখান থেকে ক খ গ নির্ণয় করতে বলছে। এখন ক নাম্বার প্রশ্নে কি বলা আছে? প্রদত্ত সারণীর ক্রমযোজিত গণসংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, মানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আসলে কি? ক্রমযোজিত গণসংখ্যা সারণী হচ্ছে তোমাকে যে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা দিছে এটার বাইরে টেবিলের মধ্যে আরেকটা কলাম অ্যাড করবা ক্রমযোজিত গণসংখ্যা। এই তা আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা অলরেডি মধ্যক নির্ণয় করতে গেলে কিভাবে নির্ণয় করা হয় বা অজীব রেখা অঙ্কন করতে গেলেও আমাদের এটা লাগে, এটা আমরা দেখছি। তারপর আমরা আবার আলোচনা করি। দেখো প্রথমে পরিবারের সংখ্যাটা মানেই হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যা যখন আমাদের 5 থাকবে, প্রথম ঘরে যত থাকে ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে। আবার বলছি, প্রথম ঘরে যত থাকবে প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা তত হবে। এরপর থেকে কোনাকুনি যোগ, এই 5 এর সাথে 7 যোগ করে দাও, 5 আর 7 যোগ করলে কত হয়? 12।
12 সাথে 11 যোগ করে দাও, 12 আর 11 যোগ করলে কত হয় 23, 23 এর সাথে 4 যোগ করে দাও, 23 আর 4 যোগ করলে 27, 27 এর সাথে 6 যোগ করে দাও, 27 আর 6 যোগ করলে 33। এগুলো হচ্ছে ক্রমজিত গণসংখ্যা। আর চাইলে তুমি এই সবগুলো গণসংখ্যা যোগ করে 33 যেটাকে n দিয়ে প্রকাশ করতে পারো, তাহলেই কিন্তু হয়ে যায়। এটাই আমাদের ক নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে উপাত্তের প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় কিন্তু খুবই সহজ, মাঝে মাঝে দেখলাম যে কতেও কিন্তু প্রচুরক দিয়ে দেয়, তো যেহেতু সহজ আবার দেখো খতেও দেয়, খতে দিলে 4 নাম্বার, কতে দিলে 2 নাম্বার, এই আর কি। তো আসো খ নাম্বার প্রশ্ন যদি প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের এক্সট্রা কোনো কলাম লাগে না। তুমি যদি এখানে খেয়াল করো, এখানে আমরা এক্সট্রা কোনো টেবিল কিছুই অঙ্কন করি নাই। আমাদের প্রশ্নে যে দুইটা জিনিস দেওয়া ছিল, এই যে গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইটা দিয়েই প্রচুরক নির্ণয় করে ফেলা যায়। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে প্রশ্নে যে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিলে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন? কারণ যেই ঘরে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী আমাদের বের করতে হবে, কারণ প্রচুরক নির্ণয় করতে হলে প্রচুরক শ্রেণী বের করা লাগে। তো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি 11। ঠিক আছে, তুমি এটা যেহেতু পাশাপাশি আছে টেবিলটা, আমি এটা দেখে বুঝাই দিচ্ছি। তুমি প্রশ্ন এটা লাগবেই না আমাদের, ঠিক আছে। প্রশ্নের মধ্যে যে আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা দিয়ে হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, কেন? কারণ হচ্ছে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 11, তার মানে 30 থেকে 34, এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আচ্ছা, এই যেখানে লিখে দিলাম প্রচুরক শ্রেণী 30 থেকে 34। এবার প্রচুরকের সূত্রটা লিখবো। প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন L কি? L হচ্ছে যেটা প্রচুরক শ্রেণী সেটার নিম্ন সীমাটা হচ্ছে L, তার মানে L এর মান হচ্ছে 30। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। 11 থেকে 7 বিয়োগ করলে হয় 4, তার মানে F1 এর মান 4। F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 11 থেকে 4 বিয়োগ করবো তাহলে 7, তার মানে F2 এর মান 7। এরপরে আসো H, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এটা কিভাবে বের করে? যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিবা। 25 থেকে 20 বিয়োগ করে দাও, কত হয়? 5, তার মানে H এর মান হচ্ছে 5। এবার তুমি মানগুলো বসায় ফেলো, এখানে যেভাবে মানগুলো দেওয়া আছে মানগুলো বসায় ফেললাম। এই 4 এর সাথে 5 গুণ করলে 20, 7 আর 4 যোগ করলে 11, 20 কে 11 দিয়ে ভাগ করলে 1.82, 30 এর সাথে 1.82 যোগ করলে 31.82। তাহলে আমাদের এটাই হচ্ছে নির্ণয় প্রচুরক। খুবই সহজ। তো এইভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। গ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আমাদের বলতেছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। অর্থাৎ গণসংখ্যা, আমাদের এই যে ছকটা আছে এই ছকটা টেবিলটা থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ আমরা কিভাবে অঙ্কন করতে পারি সেটা কিন্তু এই ভিডিওর শুরুতে যে আমি ঢাকা বোর্ড গতে করেছিলাম, একদম প্রথমটা আর কি, 39 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 23 সালের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে, দেখলে তুমি বুঝতে পারবা গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করে। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে একটা কলাম এক্সট্রা লাগে, যেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। তুমি শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করে নিবা, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো এখানে যদি আমরা খেয়াল করি, প্রথমে আমাদের প্রশ্নে দুইটা জিনিস দেওয়া থাকে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। তোমাকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে এই শ্রেণীর মধ্যমানটা বের করে নিতে হবে। তো এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যমান ধরি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরি। তো এখানে প্রশ্নে যেহেতু গণসংখ্যার জায়গায় পরিবারের সংখ্যা বলছে, এই জন্য পরিবারের সংখ্যা লিখলাম। লিখে এরপর তুমি বিন্দুগুলো বসাই দিবা। এছাড়াও তোমার হচ্ছে কয় ঘরকে কত করে ধরতে হয়, এগুলো কিন্তু সব বিস্তারিত ঢাকা বোর্ডের প্রশ্নগুলোতে আলোচনা করে দিয়েছে। তো সবাই আশা করি বুঝতে পেরেছে এই প্রশ্নটা। এবার আসো আমরা পরবর্তীতে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যশোর বোর্ডের আরেকটা সৃজনশীল প্রশ্ন। কারণ যশোর প্রত্যেক বোর্ডে দুইটা করে সৃজনশীল আসে, তার মানে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাও হচ্ছে যশোর বোর্ড 23 সালেরই একটা প্রশ্ন। তো চলো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করি। তো যশোর বোর্ড 23 সালে আমরা এই সৃজনশীলটা প্রশ্নটা দেখবো। এটা দ্বিতীয় যশোর বোর্ডের 2 নম্বর সৃজনশীলটা পরিসংখ্যানের। তো এখানে আমাদের যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা দিয়ে আমাদের ক খ গ নির্ণয় করতে হবে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত সারণী হতে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এখন প্রদত্ত সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে পারি এটা আমরা জানি। প্রথমে প্রচুরক শ্রেণীটা বের করতে হবে, তারপর মধ্যমান। তো প্রচুরক শ্রেণী বের করা খুবই সহজ। যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা দেখো 10, তার মানে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন এই প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে হবে, তার মানে প্রচুরক শ্রেণীটা হচ্ছে আমাদের 91 থেকে 100। এখন এটার মধ্যমান কিভাবে আমরা নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে শ্রেণীর এই প্রচুরক শ্রেণী যেটা সেটার উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তো এখানে নিম্ন সীমা কত? নিম্ন সীমা আমরা দেখতে পাচ্ছি 91, আর উচ্চ সীমা কত? উচ্চ সীমা হচ্ছে 100।
তো 91 এর 100 যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করে দিব, তাহলেই কিন্তু আমরা আমাদের এই যে যে মধ্যমানটা প্রচুরক শ্রেণী সেটা পেয়ে যাই, সেটা হচ্ছে 95.5। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে আসি। খ নাম্বার প্রশ্নে আমাদের বলতেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার অলরেডি আমরা একটা সমাধান করে ফেলেছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। এই ভিডিও শুরুতেই তোমরা দেখেছো যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিভাবে নির্ণয় করতে হয়, যেটা ঢাকা বোর্ড 23 সালের একদম প্রথম যে সৃজনশীলটা সমাধান করছি সেটার খ নাম্বারই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হবে কিভাবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তো এটার এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিভাবে নির্ণয় করতে হবে তোমরা এখানে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। এভাবে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা আমরা নির্ণয় করে ফেলবো। এবার গ নাম্বার প্রশ্ন যদি আসি, গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো উপাত্তের অজীব রেখা কিভাবে অঙ্কন, আমরা জানি গতে সবসময় কি আসে, গ্রাফ আসে। তো এই গ্রাফটা সমাধান করতে হবে, অজীব রেখা আসছে এখানে। তো অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটাও কিন্তু ঢাকা বোর্ড 23 সালে এসেছে আমাদের। ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় সৃজনশীলটা আর কি, যে হচ্ছে 40 নাম্বার, এখানে এই যে 40 নাম্বার সৃজনশীলটা, এটার গ নাম্বার উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা ওই প্রশ্নটার সমাধান দেখলেই তোমরা কিন্তু এটা অঙ্কন করে ফেলতে পারবা। তারপর আমি তোমাদেরকে একটু দেখায় রাখতেছি, এই যে টেবিলটা হবে এটা ক্রমযোজিত গণসংখ্যা লাগে, আর এখানে হচ্ছে এক্স অক্ষে ওয়াই অক্ষে মানগুলো ধরে নিয়ে সমাধান করে ফেললেই কিন্তু আমাদের এটা হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এবার আমরা এর পরবর্তীতে আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব, যশোর বোর্ড শেষ, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 23 সালের সৃজনশীল প্রশ্নটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো কুমিল্লা বোর্ড 23 সালে আমরা যে প্রশ্নটা দেখতে পারি যেটা হচ্ছে এই যে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, সেখান থেকে ক খ গ নির্ণয় করতে হবে। তো ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণী থেকে f1 প্লাস f2 নির্ণয় করো। তো f1 f2 নির্ণয় করতে হলে আমাদের প্রচুরক শ্রেণী লাগেই। তো এখন প্রচুরক শ্রেণী কোনটা এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, প্রচুরক শ্রেণী হচ্ছে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 13, তার মানে 13 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণী যেহেতু এই যে 13 থেকে 47 থেকে 56, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন f1টা কি? f1টা হচ্ছে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ 13 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে সেটা হচ্ছে f1। এই যে f1 এর মান 3। আর f2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে, 13 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে 4। তার মানে f2 এর মান হচ্ছে 4, f1 এর মান হচ্ছে 3। এখন প্রশ্নে বলছে f1 আর f2 যোগ করতে হবে, 4 আর 3 যোগ করতে হবে, 4 আর 3 যোগ করলে কত হয়? 7। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 7, f1 প্লাস f2 এর মান হচ্ছে কি 7। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের। এবার খ নাম্বার প্রশ্ন যদি আমরা আসি, কুমিল্লা বোর্ডে যে 45 নাম্বার সৃজনশীলের খ নাম্বারে আসলে এখানে দেখতে পাচ্ছি যে মধ্যক নির্ণয় করতে বলতেছে আমাদের। তো এরকম উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করতে বললে সেটা আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি আমাদের এই যে ঢাকা বোর্ড। তুমি যদি খেয়াল করো এই ঢাকা বোর্ডের আমরা 2 নম্বরে যে সৃজনশীলটা 40 নম্বরে যে আমরা সৃজনশীলটা সমাধান করছি, অর্থাৎ দ্বিতীয় সৃজনশীলটা ঢাকা বোর্ডের, সেটার খ নম্বরে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় কিভাবে করতে সেটা আমরা দেখেছি। তো দ্বিতীয় ঢাকা বোর্ডের দ্বিতীয় সৃজনশীলের খ নম্বর দেখলে মধ্যক কিভাবে নির্ণয় করতে সেটা তুমি শিখে ফেলবা। আর ঢাকা বোর্ড 23 সালের একদম প্রথম যে সৃজনশীলটা সেটার গতে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, অর্থাৎ প্রথম সৃজনশীলটা সেটার গতে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে। আর এটার গতেও আছে আমাদের কুমিল্লা বোর্ড 23 সালের এই গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় এটা কিন্তু তোমরা সবাই জানো, কারণ একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করে আসছি ঢাকা বোর্ড 23 সালের প্রথম সৃজনশীলের গ নম্বরে। ঠিক আছে, এই যে প্রথম সৃজনশীলটার গ নম্বরে গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা জানি, তো সবাই সেটা দেখলেই হয়ে যাবে। তো কুমিল্লা বোর্ডের 23 সালের এই সৃজনশীল প্রশ্নটা আমাদের আলোচনা করা হয়ে গেল। এখন আমরা আসি কুমিল্লা বোর্ডে কিন্তু আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে, এই যে দেখো এটা হচ্ছে আরেকটা সৃজনশীল প্রশ্ন। তো আমরা এখন এইটা সমাধান করব। কুমিল্লা বোর্ড 23 সালে আমরা যে সৃজনশীল প্রশ্নটা দেখি এখানে কিন্তু সংখ্যাগুলো টেবিল আকারে দেওয়া নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি 45 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, মানে এখানে 45টা সংখ্যা দেওয়া আছে। এখন আমরা যদি এই জায়গায় একটু দেখি, ক নম্বর প্রশ্ন আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো উপাত্তগুলোর মধ্যক আমরা নির্ণয় করবো, এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হলে তোমাকে এই উপাত্তগুলোকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখতে হবে। তো আমরা দেখো উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলাম, এই যে 15, 18, 22, 23, 24 এগুলো কিন্তু সাজানো নাই, এখানে আমরা সাজিয়ে লিখলাম। এটাকে বলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেওয়া। আবার তুমি অধক্রম অনুযায়ী অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখলেও হয়, সমস্যা নাই। এবার তোমাকে এখানে গুণে দেখতে হবে এখানে সংখ্যাগুলো কয়টা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা আছে। তার মানে মোট সংখ্যা হচ্ছে 9, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। তার মানে n এর মান হচ্ছে 9। এবার এই 9 জোড় না বিজোড় এটা তোমার জানতে হবে। তো 9 একটা বিজোড় সংখ্যা, এটা আমরা সবাই জানি। এখন কেন জোড় বিজোড় জানতে হয়? কারণ জোড় হলে মধ্যকের সূত্র একটা, বিজোড় হলে আরেকটা। তো এখন যেহেতু এটা বিজোড়, বিজোড়ের মধ্যকের সূত্র হচ্ছে
n প্লাস 1/2 তম পদ, এটাই হচ্ছে মধ্যকের সূত্র। তো n এর মান কত? n এর মান হচ্ছে 9, তার মানে 9 প্লাস 1/2 তম পদ, 9 এর সাথে 1 যোগ করলে 10, 10/2 তম পদ, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত? 5, তার মানে 5 তম পদের মান হবে আমাদের মধ্যক। এখন 5 তম পদের মান কত? 5 তম পদ তুমি এখান থেকে গুনবা, যেটাকে সাজাই লিখছো সেটা গুনবা, 1 2 3 4 5, 5 তম পদ হচ্ছে আমাদের 24, এটা কিন্তু না, এখানে 5 তম পদ হলে 1 2 3 4 5, 5 তম পদ 15, এটা না, যেটাকে সাজাই লিখছো সেটা 1 2 3 4 5, 5 তম পদ 24, তার মানে আমাদের মধ্যক হচ্ছে 24, এটা নির্ণয় করা হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে এখানে আমাদের গড় নির্ণয় করতে বলছে, এখানে আমাদের মধ্যক নির্ণয় করতে বলতে পারে, প্রচুরক নির্ণয় করতে বলতে পারে, আবার গতে আমাদের এখানে অজীব রেখা নির্ণয় করতে বলছে, এখানে আমাদের গণসংখ্যা বহুভুজ বলতে পারে, আয়তলেখ বলতে পারে। তবে যেটাই বলুক না কেন, গড়, মধ্যক, প্রচুরক, গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা, এই 6টার মধ্যে যেটাই করতে বলুক না কেন, তোমাকে কিন্তু টেবিল লাগবে, টেবিল তোমাকে বানাতেই হবে। তো এই টেবিলটা কোত্থেকে বানাবা? এই উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে, কয়টা মান দেওয়া আছে? 45টা মান। এই 45টা মান থেকে তোমাকে টেবিলটা বানাইতে হবে, অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণীটা তোমার তৈরি করতে হবে। তো এখানে আমাদের প্রশ্নে দেখো, প্রথমেই বলছে খ নম্বরে, শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে তারপরে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা অলরেডি এর আগেও দেখছি, বাট গণসংখ্যা নিবেশন সারণীটা কিভাবে তৈরি করে সেটা আমরা একটু দেখি। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই উপাত্তের পরিসরটা নির্ণয় করতে হবে। এই যে দেখো, উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে। এই উপাত্তের পরিসর, পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হচ্ছে উপাত্তের পরিসরের সূত্র। তো পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান 92 বসাই দিলাম, সর্বনিম্ন মান 30 বসাই দিলাম, 1 যোগ করে দিলাম। 92 থেকে যদি 30 বিয়োগ করে তাহলে হয় 62, 62 সাথে 1 যোগ করলে 63, এটাই হচ্ছে আমাদের পরিসর। তার মানে পরিসরের মান আমরা পেয়ে গেলাম 63। সর্বোচ্চ মান কোথায়? ওই যে 45টা উপাত্ত ছিল তার মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 92 ছিল, আর সবচেয়ে ছোট মান ছিল আমাদের 30। তো যাই হোক, এখন আমরা উপাত্তের পরিসর পেয়ে গেছি। এরবার তোমার একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এটা নরমালি প্রশ্নে বলে দেয়, যদি প্রশ্নে না বলে দেয় তোমার নিজেকে ধরে নিতে হবে, হয় 5 না হয় 10, যে যেটা ধরে কোনো প্রবলেম নাই। তবে আর তোমাকে দেখতে হবে যে পরিসরটা আসলে কত। পরিসর যদি দেখো যে 40-এর বেশি, 45-এর বেশি, তাহলে পরিসর 10 ধরে নেওয়া ভালো, আর 40-45-এর কম হইলে 5 ধরে নেওয়া ভালো। তো এখানে আমাদের প্রশ্নে অলরেডি বলে দিয়েছে যে পরিসর কত ধরতে হবে, তাই আমাদের এখানে ঝামেলা করার কিছু নাই। এই যে দেখো, বলেই দিয়েছে যে পরিসর মানে, সরি পরিসর না, শ্রেণী ব্যবধান, আবার ভুল বলছে এই জায়গায়, যে পরিসর না, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান কত ধরে নিতে হবে। শ্রেণী ব্যবধান প্রশ্নেই দেওয়া থাকে, যদি শ্রেণী ব্যবধান প্রশ্নে দেওয়া না থাকে তাহলে পরিসর দেখে তোমাকে শ্রেণী ব্যবধান ধরতে হবে। অর্থাৎ পরিসরটা যদি 50-এর বেশি হয় বা 40-45-এর বেশি হয় তাহলে তুমি শ্রেণী ব্যবধানটাকে 10 ধরে নেবা, আর যদি দেখো যে 40-এর কম তাহলে তুমি শ্রেণী ব্যবধান 5 ধরে নিবা। এভাবে তোমাকে এটা সমাধান করতে হবে। আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ব্যবধান প্রশ্নেই বলে দিয়েছে 10, প্রশ্নে যা বলে দিবে সেটাই করতে হবে, কিছু করার নাই। না বললে তখন তুমি একটা ধরে নিতে হবে। এখন দেখো, আমি শ্রেণী ব্যবধান 10 ধরে এখন আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা মানে কয়টা শ্রেণী হবে সেটা। শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই আমরা শ্রেণী সংখ্যা পাবো। এখন পরিসর কত? পরিসর আমরা এখানে পেয়ে গেছি 63, তাহলে 63কে ভাগ করব শ্রেণী ব্যবধান দিয়ে, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। 63কে 10 দিয়ে ভাগ করলে হয় 6.3। তবে আমরা শ্রেণী সংখ্যা কখনো দশমিকে রাখবো না, শ্রেণী সংখ্যা সবসময় পরবর্তী সংখ্যাটা হবে, পরবর্তী পূর্ণ সংখ্যাটা হবে। 6.3 আসতে মানে পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 7, তার মানে আমাদেরকে 7 নিতে হবে, তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হচ্ছে 7টি। এবার আমরা আমাদের টেবিলটা নির্ণয় করা শুরু করব। দেখো, টেবিল যখন আমরা নির্ণয় করতে যাব, টেবিলের মধ্যে কলাম হবে আমাদের, যেহেতু আমাদের গড় নির্ণয় করতে বলছে, গড় নির্ণয় করতে গেলে 5টি কলাম লাগে। এই যে দেখো, 1 2 3 4 5 6, এখানে 6 কেন? কারণ গড় নির্ণয় করতে 5টি লাগে, সমস্যা নাই, কিন্তু আমাদের যেহেতু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে সেই ক্ষেত্রে একটা ঘর লাগে, যেটার নাম হচ্ছে ট্যালি। এই ট্যালিটা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে লাগে। এখানে কিন্তু আমরা শুধু গড় নির্ণয় করতেছি না, আমাদের প্রশ্নে বলা ছিল গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে তারপর গড় নির্ণয় করতে হবে। তো গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করব? প্রথমে শ্রেণী ব্যাপ্তি লিখব। এখন শ্রেণী ব্যাপ্তি কত থেকে শুরু হবে? শ্রেণী ব্যাপ্তিটা শুরু হবে 30 থেকে। এখন তোমার প্রশ্ন হতে পারে, কেন আমরা শ্রেণী ব্যাপ্তিটা 30 থেকে শুরু করতেছি? তুমি যদি এখানে খেয়াল করো, এখানে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 30, এই জন্য আমরা শ্রেণী ব্যাপ্তি শুরু করব 30 থেকে। এরপরে 30 থেকে পরের ঘরটা লিখবো কত, পরে এই 30-এর পরে লিখবো কত, এখানে কত হবে সেটা আমরা পরে যাচ্ছি। 30-এর পরে কত হবে?
পরের ঘরে কত হবে? 30-এর পরের ঘরে হবে 40। কেন? তুমি দেখো শ্রেণী ব্যবধান কত? 10, তুমি 10 করে যোগ করে দিবা। 30-এর পরের ঘর 40, 40-এর পরের ঘর 50, 60, 70, 80, 90 এরকম পর্যন্ত লিখবো। এখন কত হচ্ছে ভাই? এরপরে 30 থেকে কত লিখবো? ওই এখানে 40 লিখছো না, 40-এর আগে কত হয়? 39, তার মানে এখানে 39 লিখবা। এখানে 50 লিখছো, 50-এর আগে কত হয়? 49, এখানে 49 লিখবো। 60, 60-এর আগে কত হয়? 59, আগের ঘরে 59 লিখবো। এভাবে তুমি এইগুলা লিখে ফেলবা। এখন কত হচ্ছে? এরকম আমি কয়টা ঘর করব ভাই? এরকম ঘর করব, এই যে দেখো এখানে আমাদের শ্রেণী সংখ্যা কয়টি হবে বলছে? 60টি। তো এখানে তোমার এই 7টা শ্রেণী লাগবে, 1 2 3 4 5 6 7। এরপর আর করবা না, শেষ। এখন আসো ট্যালি আমরা নির্ণয় করব। ট্যালি, তো ট্যালি কিভাবে নির্ণয় করে? তোমার কাছে যে 45টা মান আছে, ওই 45টার মধ্যে দেখবা 30 থেকে 39-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। এই যে আমাদের এখানে উদ্দীপকের মধ্যে 45টা মান দিয়ে দিয়েছে প্রশ্নের মধ্যে, এই যে এখানে 45টা মান দেওয়া আছে, এখানে তুমি গুনে গুনে দেখবা 30 থেকে 39-এর মধ্যে মান কয়টা আছে। যতগুলা মান আছে ততগুলা দাগ দিতে হবে তোমার। তো ট্যালির মধ্যে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 থেকে 39-এর মধ্যে আমাদের মান আছে 4টা, ওখানে গুনে দেখবা। তো সেজন্য তুমি এখানে 4টা দাগ দিবা। আবার দেখো 40 থেকে 49-এর মধ্যে দাগ মানে মান আছে আমাদের 6টা। তো এখানে তুমি প্রথমে 1 2 3 4 5 নাম্বার যে দাগটা, সেই দাগটা তোমার এরকম বাঁকা করে দিতে হবে, যে এরকম বাঁকা করে দিতে হবে। এরপরে হচ্ছে 6 নাম্বার দাগ দিতে হবে। আবার 7 8 9 10 নাম্বার দাগটা আবার বাঁকা করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক 5টা এরকম বাঁকা বাঁকা করে দিতে হয় 5 নাম্বারটা। তো এভাবে হচ্ছে তোমার সবগুলা ট্যালি চিহ্ন দিয়ে নিব আমরা। প্রত্যেক শ্রেণীতে কয়টা করে মান থাকে ততগুলো দাগ দিয়ে আমরা নিব। এরপরে গণসংখ্যা লিখবো আমরা। তো গণসংখ্যা কিভাবে লেখে? গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে এই যে এখানে যতগুলো ট্যালি চিহ্ন আছে গণসংখ্যা তত। এখানে 6টা আছে মানে 6, এখানে 7টা আছে মানে 7, এইভাবে সবগুলো গণসংখ্যা আমরা লিখে ফেলবো। গণসংখ্যা লেখা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এই মধ্যমান, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই এগুলো নির্ণয় করা। মধ্যমান কিভাবে নির্ণয় করে, ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করে, এফআই ইউআই কিভাবে নির্ণয় করে, অথবা সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা কিভাবে বের করে, এটা কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি আমাদের ঢাকা বোর্ড 23 সালের, অর্থাৎ আজকের ভিডিওর এই যে ভিডিওটা একদম শুরুতে যে সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম, এই যে 39 নাম্বার ঢাকা বোর্ড 23 সালের খতে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গড়, ওটা দেখলে তোমার বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে? গ নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এখন আমি বলছি অজীব রেখা অঙ্কন করতে গেলেও কিন্তু আমাদের টেবিল লাগবে। তো এখন আমাদের টেবিল নিয়ে এত ঝামেলা করতে হবে না, কারণ খ নাম্বার আমরা টেবিল অলরেডি অঙ্কন করে ফেলছি। তো সেই টেবিলটা নিয়ে আমরা অজীব রেখা অঙ্কন করে ফেলবো। তাহলে দেখো এই যে গতে আমরা সেই টেবিলটা নিয়ে নিলাম, এই যে এখানে যে শ্রেণীগুলো ছিল সেই শ্রেণীগুলো এখানে লিখে ফেললাম, ওইখানে যে গণসংখ্যাগুলো ছিল সেই গণসংখ্যাগুলো লিখে ফেললাম। অজীব রেখা অঙ্কন করতে গেলে শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা এক্সট্রা লাগে, এটা তোমাকে নির্ণয় করে নিয়ে তারপরে হচ্ছে তুমি অজীব রেখাটা অঙ্কন করে ফেলবা। এখন এই অজীব রেখাটাও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এই ভিডিও শুরুতে। আমরা যে 2 নম্বর সৃজনশীলটা আলোচনা করেছিলাম, অর্থাৎ ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় সৃজনশীলটা, এই যে দেখো এটার হচ্ছে গ নাম্বার প্রশ্নে অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো, আমাদের কিন্তু এটা সমাধান হয়ে গেল। আমরা এখন আলোচনা করলাম আমরা আলোচনা করলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের কোন বোর্ড আমরা আলোচনা করছি কুমিল্লা বোর্ড 23। কুমিল্লা বোর্ড 23 সালে 2টা সৃজনশীল আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 23 সালের। তো চলো আমরা চট্টগ্রাম বোর্ড 23 সালের সৃজনশীল প্রশ্নটা শুরু করি। তো চট্টগ্রাম বোর্ড 23 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই যে এই গণসংখ্যা নিবেশন সারণী। এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে সারণীটা হতে মধ্যক নির্ণয় করতে হবে, মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। সারণী হতে মধ্যক শ্রেণীটা কোনটা সেটা নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে তোমাকে একটা টেবিল অঙ্কন করতে হবে। এই টেবিলের মধ্যে প্রথমে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে সেগুলো লিখবা, এই গণসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবা, এবং পরবর্তীতে ক্রমযোজিত গণসংখ্যা এটা তোমাকে বের করতে হবে। তাহলে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই 3টা কলাম তোমরা অঙ্কন করবা। করার পরে এখন শ্রেণীব্যাপ্তের গণসংখ্যার মান তো আমরা প্রশ্ন থেকেই পেয়ে যাই, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার মান কোত্থেকে পাবো? ক্রমযোজিত গণসংখ্যা আমরা নিজেরা বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটা কি? ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম ঘরে যে গণসংখ্যাটা থাকবে ক্রমযোজিত গণসংখ্যা সেটা হয়। এরপর থেকে কোনাকুনি যোগ, 9 আর 13 যোগ করলে 22, 22 আর 20 যোগ করলে 42, 42 আর 7 যোগ করলে 49। এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে নিব। বের করার পরে তোমার এখানে যে গণসংখ্যা আসছে, টোটাল গণসংখ্যা কত? 60। এটাকে n দিয়ে প্রকাশ করা হয়। এবার এই 60কে আমরা ভাগ করে ফেলবো। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। অর্থাৎ এই n কে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30 হয়। এখন 30 কোন ঘরে আছে? সেটাই তোমার মধ্যক শ্রেণী। এখন 30তম পদটাই হচ্ছে আসলে আমাদের মধ্যক। এখন 30তম পদ কোথায় অবস্থিত? ক্রমযোজিত গণসংখ্যা 9 মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এই ঘরে,
9 এর পর শুরু হবে 10, 10 থেকে 22 পর্যন্ত এই ঘরে, 22 এর পর শুরু হবে 23, 23 থেকে 42 এই ঘরে, 42 এর পর 43, 43 থেকে 49 এই ঘরে। যাই হোক আর বেশি খোঁজার দরকার নেই, কারণ আমরা খুঁজতেছি 30 কে, 30 কিন্তু এই ঘরে অবস্থিত, কারণ 23 থেকে 42 এর মধ্যেই কিন্তু 30 অবস্থিত। তার মানে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, অর্থাৎ এই বরাবর যে শ্রেণীটা 45 থেকে 49 এটাই আমাদের মধ্যক শ্রেণী। তাই এখানে আমরা লিখে দিব 45 থেকে 49 আমাদের মধ্যক শ্রেণী। ক নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। এবার আমরা খ নম্বর প্রশ্ন যদি দেখি, খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত উদ্দীপক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করতে হবে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের টেবিল লাগে, টেবিলের মধ্যে 5টা কলাম লাগে। তো এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি আমাদের ঢাকা বোর্ড 23 সালে একদম প্রথম যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেই প্রথম ভিডিওতে যে মানে প্রথম অংশে, ভিডিওর প্রথম অংশে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়, এটা 39 নম্বর প্রশ্ন ছিল, এই ভিডিওর একদম শুরুতে আলোচনা করছে। তো এটা যদি দেখে থাকো তাহলে এটা করতে পারবা। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন এখানে কি বলা আছে আমরা দেখি, প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কন করতে গেলে এখানে গড় নির্ণয়, গড় অ্যান্সারটা দেখা দিলাম 47.25। আর অজীব রেখা অঙ্কন করতে গেলে তোমার শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই 3টা কলাম লাগবে, যেটা ক নম্বরে অলরেডি আমরা করছি। তো ওই সারণী দিয়েই আমরা কিন্তু অজীব রেখা অঙ্কন করবো। এই যে অজীব রেখাটা দেখতে এইরকম লাগবে, এই যে এটা হচ্ছে অজীব রেখা। এখন এই যে অজীব রেখাটা, এই অজীব রেখাও কিন্তু আমরা ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় যে সৃজনশীলটা আছে 40 নম্বর, অর্থাৎ এই ভিডিও দ্বিতীয়তে আমি যে সৃজনশীলটা সমাধান করেছিলাম ঢাকা বোর্ড 23 সালের, সেই দ্বিতীয় সৃজনশীলটার মধ্যে গতে কিন্তু বলা আছে কিভাবে অজীব রেখা নির্ণয় করতে হয়। তো ঠিক ওইটার মতো করে এখানে অজীব রেখাটা নির্ণয় করে ফেলবা। আমি এখানে দেখাই দিলাম, দেখো দেখতে কেমন দেখা যায়। এখানে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক করে ধরছে, আবার ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে 2 2 করে হিসাব করে তারপর বিন্দুগুলো বসাই ফেলছে। তাহলে আমাদের অজীব রেখাটা নির্ণয় হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ডে একটা সৃজনশীল আলোচনা করা হয়েছে, চট্টগ্রাম বোর্ডে আরো একটা আসছে, মানে প্রত্যেক বোর্ডে 2টা করে আসে। এবার আমরা চট্টগ্রাম বোর্ডের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা এসেছে পরিসংখ্যান থেকে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চট্টগ্রাম বোর্ড 23 সালে আমরা এই সৃজনশীল প্রশ্নটা দেখতে পাই। এখানে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা থেকে আমাদের এই নিচের ক খ গ নির্ণয় করতে হবে। তবে ক নাম্বারটা আবার উদ্দীপকের সাথে রিলেটেড না, ক নাম্বার আলাদা। দেখো উপাত্তের সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, উপাত্তের সর্বনিম্ন সংখ্যা কত, 27, পরিশোধ দেওয়া আছে 63, সর্বোচ্চ সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো সর্বনিম্ন সংখ্যা, পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা আমাদের বের করতে হবে। তো এখন পরিসরের সূত্র দিয়ে আসলে এটা করতে হয়। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এই জন্য আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, পরিসর যেটা দেওয়া আছে সেটা লিখলাম, আর সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে সেটার সামনে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। এখন পরিসরের সূত্রটা ব্যবহার করব। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যার জায়গায় সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 27, তার সাথে আমরা 1 যোগ করব, আর পরিসরের মান আমরা 63 বসায় দিলাম। এখন এই +1টা বাম পাশে আসলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। 63 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 62। আর এই পাশে 27, যে -27 থাকে সেই -27 বাম পাশে আসলে +27 হয়ে যাবে। 62 আর 27 যোগ করলে হয় 89, তার মানে সর্বোচ্চ সংখ্যার মান 89। এই যে নিচে লিখে ফেললাম সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 89। তো এইভাবে হচ্ছে আমরা ক নাম্বারটা সমাধান করতে পারি। এই প্রশ্নটা ক তে আসে, এমসিকিউতে আসে, সংক্ষিপ্ত প্রশ্নতেও আসবে। এখন আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করা খুবই সহজ। প্রচুরক নির্ণয় করতে কোনো টেবিলও লাগে না, তোমাকে প্রথমে প্রচুরক শ্রেণী কোনটা সেটা বের করতে হয়। এখন প্রচুরক শ্রেণী কিভাবে বের করে এটা তোমরা জানো, যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা সেটা প্রচুরক। কেন তোমরা জানো বলতেছি, কারণ এই সেম প্রশ্নটা আমরা আলোচনা করেছি যশোর বোর্ড 23 সালে 43 নম্বর যে প্রশ্নটা, সেই 43 নম্বর প্রশ্নের খতে প্রচুরক কিন্তু আমরা নির্ণয় করেছি। তো প্রচুরক যেহেতু আমরা নির্ণয় করেছি, তাহলে ওইটা যদি দেখো যশোর বোর্ড 23 সালে, তাহলে এটা তুমি এখন সমাধান করে ফেলতে পারবা। আমি তোমাকে জাস্ট এই উত্তরগুলো একটু দেখাই রাখি যে প্রচুরক আসলে সর্বশেষ আমাদের প্রচুরকটা কত আসে। প্রচুরক আসবে আমাদের, যদি প্রচুরক নির্ণয় করি এই প্রশ্নের জন্য, তাহলে প্রচুরক আসবে 42.22। এটাই হচ্ছে আমাদের প্রচুরক। ওকে, এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে চট্টগ্রাম বোর্ড 23 সালে, এখানে গ নাম্বার প্রশ্নে বলা আছে বিবরণ সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। অর্থাৎ এই যে আমাদের ছকটা আছে, টেবিলটা আছে, এই টেবিলটার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ বা অজীব রেখা এটা কিভাবে আঁকতে হয়, এটা কিন্তু আমরা ঢাকা বোর্ড 23 সালে কিন্তু দেখে আসছি। তো একদম এই ভিডিও শুরুতে আমরা যখন ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান করতেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখে আসছি কিভাবে গণসংখ্যা বহুভুজ বা অজীব রেখা অঙ্কন করতে হয়। তো ঢাকা বোর্ড
2023 সালে আজকে যে প্রথম অংশ যেটা ছিল, ভিডিওর প্রথমে যে সৃজনশীলটা ছিল, সেই সৃজনশীলে কিন্তু আমরা এই উপাত্তের গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করে একটা উপাত্তের গণসংখ্যা বহুভুজ সেটা কিন্তু আমরা দেখে এসেছি। তাই তোমরা যদি এটা ভালো করে দেখো তাহলে এই যে আমাদের চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা এসেছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তুমি অঙ্কন করে ফেলতে পারবা। এই যে দেখতে এইরকম দেখাবে, যদি ভালো করে দেখো এই যে গণসংখ্যা বহুভুজটা, এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লাগে মধ্যমান নির্ণয় করতে হয়, এরপর গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করে ফেলবা যেভাবে ঢাকা বোর্ডে আমি দেখিয়েছি। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চট্টগ্রাম বোর্ড শেষ, চট্টগ্রাম বোর্ডের দুইটা সৃজনশীল শেষ, এখন আমরা সিলেট বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্নটা দেখব। সিলেট বোর্ড 23 সালে আমরা যে সৃজনশীল প্রশ্নটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, মানে এখানে 30টা সংখ্যা দেওয়া আছে। এই 30টা সংখ্যা থেকে আমাদের ক খ গ নির্ণয় করতে হবে। তো নর্মালি এরকম প্রশ্ন কিন্তু আমরা খুব কম দেখি। 23 সালে এই পর্যন্ত আমরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার এরকম প্রশ্ন দেখা যেখানে মধ্যে টেবিল ছাড়া আমাদের প্রশ্ন। তো টেবিল ছাড়া প্রশ্ন কম আসে এটা বুঝতে পারো, কিন্তু আসে, এটা যেন মাথায় থাকে যে আসে, একদম ছেড়ে দেওয়া যাবে না। তো এখানে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এটা কুমিল্লা বোর্ড 23 সালের কিন্তু আমরা একটা প্রশ্ন এরকম সমাধান করছি, সেখানে শ্রেণীব্যাপ্তি 10 ছিল। তো যাই হোক, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের উপাত্তের পরিসর লাগবে, আর উপাত্তের পরিসর বের করতে হলে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা লাগবে। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 73, আর এখানে দেখবে যে সবচেয়ে ছোট সংখ্যা 45। এবার পরিসর নির্ণয় সূত্র, সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা যোগ 1, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাইলে সর্বোচ্চ সংখ্যা 73, সর্বনিম্ন সংখ্যা 45, 73 থেকে 45 বিয়োগ করে 1 যোগ করে দেবো, তাহলে হয় 29। তার মানে উপাত্তের পরিসর হচ্ছে 29। এবার আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরবো। শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 5। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। এখন শ্রেণীব্যাপ্তি 5 আমরা ধরার দরকার নেই, প্রশ্নেই বলে দিচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 ধরতে হবে, তো সেই জন্য শ্রেণীব্যাপ্তি 5 ধরবো। ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে। শ্রেণীর সংখ্যা নির্ণয় সূত্র পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করব। সো পরিসর হচ্ছে আমরা 29 পাইছি, আর শ্রেণীব্যাপ্তি 5 ধরতে বলছে। 29 কে 5 দিয়ে ভাগ করলে 5.8। আর আমরা জানি শ্রেণীর সংখ্যা কখনো দশমিক হবে না, সবসময় পরবর্তী সংখ্যা হবে, তার মানে 5.8 কে আমরা 6 ধরবো, তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হচ্ছে 6। এবার খ নাম্বার প্রশ্নে আসো, সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তার মানে তোমাকে সারণী থেকে নির্ণয় করতে হবে, এখানে কিন্তু কোনো সারণী বা টেবিল নাই, তোমাকে টেবিলে রূপান্তর করতে হবে, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। এখন কিভাবে টেবিলে রূপান্তর করতে হয় এটা কিন্তু তোমরা সবাই জানো। এই যে দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23 সালে, কুমিল্লা বোর্ডে দুইটা প্রশ্ন আসছে, আমাদের 45 নম্বর প্রশ্নটাও কুমিল্লা বোর্ড 23-এর, 46 নম্বর প্রশ্নটাও কুমিল্লা বোর্ড 23-এর। তো দ্বিতীয় যেটা 46 নম্বর, যেটা আমি সমাধান করাইছি এই ভিডিওর এই 2-3-4-5টা সৃজনশীল পরেই, 39 নম্বর সৃজনশীলটা এই ভিডিওর প্রথম, আর এটা হচ্ছে 46, তার মানে হচ্ছে 7 নম্বর সৃজনশীল বা 8 নম্বর সৃজনশীল। এই সৃজনশীলটা আমরা দেখো এখানে শ্রেণী ব্যবধান 10 ধরে কিন্তু সারণী কিভাবে তৈরি করতে হয় দেখছি, আর এখন যে প্রশ্নটা এখানে শ্রেণী ব্যবধান 5 ধরে করতে হবে, এই আর কোনো পার্থক্য নাই। তো এই 5 ধরে তুমি একটা টেবিল তৈরি করে ফেলবা। টেবিলটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এই যে টেবিলটা হচ্ছে এরকম হবে। ক নাম্বারে আমরা শ্রেণীর সংখ্যা টংখ্যা বের করে ফেলছি, তাই এখানে আমাদের শ্রেণীর সংখ্যা বের করার দরকার নাই। শ্রেণীর সংখ্যা কতে 6 বের করছে, মানে এখানে 6টা ঘর হবে। তারপর সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করে ফেলবা। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে আমাদের কয়টা কলাম লাগে তোমরা সবাই জানো, 5টা লাগে। আর যেহেতু আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতেছি এই জন্য ট্যালিটাও লাগে এখানে, এই জন্য 6টা হয়ে যায়। আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করা শিখিয়েছে আমরা একদম প্রথম, আজকের প্রথম সৃজনশীল যেটা ঢাকা বোর্ড 23 সালের যে প্রথম সৃজনশীলটা আমরা আলোচনা করেছি, সেখানে কিন্তু ক্ষতে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করা দেখিয়েছি। এর পরবর্তীতে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে সারণী হতে বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করো। সারণী হতে বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করতে হবে, তার মানে এই সারণীটা থেকে আমরা বিবরণ দিয়ে অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখা অঙ্কন করার প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে এসেছি, কোথায় বলতো? সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় প্রশ্নের গ নাম্বার 40 নাম্বার প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় যে এই ভিডিও দ্বিতীয়তে যে সৃজনশীলটা আলোচনা করেছি সেটার গ নাম্বারে অজীব রেখা অঙ্কন করা হয়েছে। তো সেটার গ নাম্বারটা দেখলেই তুমি অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা তুমি পেয়ে যাবা। তো অজীব রেখা ওইভাবে অঙ্কন করে ফেলবা, তাহলেই কিন্তু আমাদের অজীব রেখাটাও অঙ্কন হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমাদের, এটা ছিল কোন বোর্ডের প্রশ্ন, এটা আমরা সমাধান করলাম হচ্ছে সিলেট বোর্ড 23 সালের প্রশ্ন। তো সিলেট বোর্ডে অবশ্যই আরেকটা সৃজনশীল আসে, সো যেহেতু প্রত্যেক বোর্ডে দুইটা আসে, এখন আমরা সিলেট বোর্ডের দ্বিতীয় সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। চলো আমরা সিলেট বোর্ডের যে দ্বিতীয় সৃজনশীলটা এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। সিলেট বোর্ড 23 সালের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে সিলেট বোর্ডের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, পরিসংখ্যানের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, যেখানে আমাদের কি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তিগুলো দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে।
এখন এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দিয়ে ক খ গ নির্ণয় করতে হবে। ক নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এখন তোমার মনে হতে পারে ক্রমযোজিত গণসংখ্যা সারণী কি, অলরেডি হয়তো অনেকে জানো, আমি আবারও মনে করাই দিচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যা সারণী হচ্ছে তোমার এই যে শ্রেণীগুলো আছে সেগুলো থাকবে, এই যে গণসংখ্যাগুলো আছে সেগুলো থাকবে, এক্সট্রা তোমাকে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের না করলে তার ক্রমযোজিত গণসংখ্যা সারণী হবে না, তাই না? তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় কিভাবে, এটা তোমরা সবাই জানো, আবারও বলে দিচ্ছি। এই যে প্রথমে শ্রেণীগুলো লিখবে, এখানে একটা শ্রেণীব্যাপ্তি, এগুলো হচ্ছে গণসংখ্যা, প্রশ্নে যেভাবে দেওয়া আছে এইভাবে এগুলো লিখে ফেলবা। ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যা তত হবে। এরপর থেকে কোনাকুনি যোগ, এই 6 এর সাথে 8 যোগ করবা, কত হয় 14, এই 14 এর সাথে 13 যোগ করবা, কত হয় 27। এইভাবে কোনাকুনি যোগ করে ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করে ফেলবা, তাহলে হয়ে যাবে। খ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে সারণীটা আছে এই সারণীটার প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় একটা সারণীর, এটা কিন্তু আমরা জানি খুব ভালো করে। প্রচুরক নির্ণয় করতে গেলে টেবিলও লাগে না, প্রশ্নে যেই আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে টেবিলের মধ্যে, ওইটা দিয়ে কিন্তু কাজ হয়ে যায়। এটা আলোচনা করেছি আমরা যশোর বোর্ডের 23 সালের প্রশ্নের খ, অর্থাৎ 43 নম্বর প্রশ্ন। তো এই 43 নম্বর প্রশ্নটা যদি তুমি দেখো, অলরেডি যদি পুরো ভিডিও দেখো অলরেডি দেখা হয়ে গেছে। তো প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় এটা তুমি জানো, তো তুমি সেইভাবে প্রচুরকটা নির্ণয় করে ফেলো। সেখানে আমি প্রচুরক নির্ণয় করে দেখাইছি, যে দেখো অ্যান্সার হচ্ছে 57.25। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিবরণ সহ সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো আমাদের এই টেবিলটা থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো আমরা জানি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের শ্রেণীর মধ্যমান লাগে, তাই একটা টেবিল অঙ্কন করবা, টেবিলের মধ্যে শ্রেণী আর গণসংখ্যা তো থাকবে, সাথে মধ্যমানগুলো বের করে নেবা, বের করে নিয়ে তারপর তোমাকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো গণসংখ্যা বহুভুজটা দেখতে এইরকম হবে। তোমরা সবাই জানো গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়। প্রত্যেক ঘরকে আমরা কি করব, ওই যে প্রত্যেক ঘর না, ঢাকা বোর্ড 23 সালের গ নাম্বার প্রশ্ন, যেটা একদম প্রথম 39 নম্বর সৃজনশীল প্রশ্ন, আজকের ভিডিওর প্রথম যে সৃজনশীলটা, সেই প্রথম সৃজনশীলে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি কিভাবে আমরা এই মানগুলো, এটাকে কি বলা হয়, গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করতে পারি। তো সেভাবে তুমি অঙ্কন করে ফেলবা। আর লাস্টে তো অবশ্যই বলে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা 2 একক ধরে, এখানে দেখো এখানে এক্স অক্ষ বরাবর 2 একক ধরছে, আবার ওয়াই অক্ষে 2 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করা হলো। তো এটা লিখলে হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বরিশাল বোর্ড 23 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা সম্পর্কে আমরা দেখব। বরিশাল বোর্ড 23 সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 23 সালের প্রথম সৃজনশীল প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে, যেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী, ক খ গ নির্ণয় করতে হবে। এখানেও বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু কত। তো প্রচুরক শ্রেণী আগে বের করতে হবে, তারপরে আমরা পূর্বের শ্রেণী পাবো। প্রচুরক শ্রেণী কোনটা, যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী। তো গণসংখ্যা সবচেয়ে বেশি নয়, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে 64 থেকে 73 বাট এর পূর্বের শ্রেণীর কথা বলা হয়েছে। দেখো পূর্বের শ্রেণী কত, 54 থেকে 63, তার মানে পূর্বের শ্রেণীটা হচ্ছে 54 থেকে 63। এখন এই পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। কোন একটা শ্রেণীর মধ্যবিন্দু কি হবে, ওই শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, 54 আর 63 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয় 58.5। এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে নির্ণয় করতে হবে। এবার আসো খ নম্বর প্রশ্ন, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা আজকের ভিডিওর প্রথম যে সৃজনশীল আলোচনা করেছি ঢাকা বোর্ড 23 সালের, সেটার খ নাম্বার প্রশ্নে আমরা দেখেছি একটা সারণী থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো এটার গড়টা আমি জাস্ট উত্তরটা দেখাই দিই, তুমি এখানে 5টা কলাম করতে হবে আর এই সূত্র দিয়ে এটা সমাধান করে ফেলতে হবে, অ্যান্সার আসবে 63.5। আচ্ছা গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এটাও এই ভিডিওর দ্বিতীয় নম্বরে যে সৃজনশীল আমরা আলোচনা করেছি সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি যে কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয়। অর্থাৎ ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় নম্বর সৃজনশীলের গতে অজীব রেখা অঙ্কনের বিস্তারিত বলা আছে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এবার তুমি এখানে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাবা আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে এটা সমাধান করে ফেলতে হবে। তো এইভাবে হচ্ছে তুমি অজীব রেখাটা অঙ্কন করে ফেলতে পারো। এবার আমরা দেখব পরবর্তীতে যেটা বরিশাল বোর্ড 23 সালের আরেকটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলটা নিয়ে এখন আমরা আলোচনা করব, যে আমরা এখন দেখি যে ওই প্রশ্নে কি কি আসছে। বরিশাল বোর্ডের 23 সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখন ক খ গ আমাদের নির্ণয় করতে হবে। ক নাম্বার প্রশ্নটা আলাদা, ক নাম্বার প্রশ্নটা একটু দেখি কি বলেছে। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তবে একটা সংখ্যা দেখো এক্স দেওয়া, একটা সংখ্যা কিন্তু এক্স দেওয়া আছে। এখন এই সংখ্যাগুলোর গড় কত সেটাও বলে দিছে, এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 16.5 সেটাও বলে দিছে।
এখন এই যে এক্স দেওয়া, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা সংখ্যাগুলো লিখলাম, যে সংখ্যাগুলো দেওয়া আছে। এবার আমরা এখানে গুণে দেখলাম কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8। এক্স কেও এখন একটা সংখ্যা ধরে নিতে, কারণ এক্স অবশ্যই একটা সংখ্যা, না হলে তো গড় 16.5 আসতো না। সো এখানে 8টা সংখ্যা আছে, তার মানে n এর মান 8, মানে মোট গণসংখ্যা হচ্ছে 8টি। এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের গড় নির্ণয় সূত্র কিন্তু আমরা জানি কি, গড় নির্ণয় সূত্র হচ্ছে এরকম, অনেকগুলো উপাত্ত দেওয়া থাকলে গড় নির্ণয় সূত্র হচ্ছে সবগুলো উপাত্তের সমষ্টি ডিভাইডেড বাই মোট উপাত্ত সংখ্যা। তো এই যে দেখো এখানে সবগুলো রাশির সমষ্টি, সবগুলো রাশি যোগ করে দাও, 19 21 26 13 11 27 x 19, এক্সও কিন্তু একটা রাশি এখানে। তো এই সবগুলোকে যোগ করে দিলাম, যোগ করে ভাগ করব কত দিয়ে, সবগুলোকে আমরা ভাগ করব হচ্ছে এখানে মোট গণসংখ্যা, মানে মোট সংখ্যা কয়টি ছিল, মোট রাশি কয়টি ছিল, 8টি ছিল, 8 দিয়ে ভাগ করে ফেললাম। আর গড় বরাবর গড়ের মান লিখে দিলাম, আমাদের কিন্তু গড়ের মান বলে দিয়েছে 16.5, তাই আমরা এখানে 16.5টা লিখে দিলাম। এখন আসো এই সবগুলোকে যদি যোগ করো, এই এক্স বাদ দিয়ে বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করলে হয় 146, 146 এখানে লিখলাম, এক্স এর জায়গায় এক্স লিখে দিলাম আমরা এখন। তাহলে এখানে 146 প্লাস এক্স হলো, আর নিচে 8 এর জায়গায় 8 আছে, আর এখানে 16.5 বরাবর 16.5। এখন আমরা কি করব, কোনাকুনি গুণ করব। সো কোনাকুনি যদি আমরা গুণ করতে যাই, দেখো এই 16.5 এর নিচে কিছু নয়, মানে কি আছে, একটা 1 আছে। এখন 1 এর সাথে যদি 146 প্লাস এক্স গুণ করি তাহলে 146 প্লাস এক্স হয়। আবার 8 এর সাথে যদি 16, আমরা আগে এই 8 এর সাথে 16.5 গুণ করব, কত হয়, 132। এবার 1 এর সাথে 146 প্লাস এক্স গুণ করলে 146 প্লাস এক্সই হয়। এবার এক্স এর জায়গায় এক্স রেখে দেই আমরা, 146 কে বাম পাশে পাঠিয়ে দিই, 146 বাম পাশে আসলে মাইনাস 146 হয়ে যায়। এখন 132 থেকে 146 বিয়োগ করলে কত হয় বলতো, -14। তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেছি কত, এক্স এর মান হচ্ছে -14, তার এক্স এর মান হচ্ছে -14। শেষ। এভাবে হচ্ছে আমরা এটা নির্ণয় করে ফেলতে পারি। এবার খ নাম্বার প্রশ্ন আসো, খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হবে। এখানে যে উপাত্তটা আছে এটার মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে গেলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ছাড়া আরেকটাও কলাম লাগে, সেটার নাম হচ্ছে কি, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করে ফেলি, এই যে দেখো ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা এখানে নির্ণয় করে ফেললাম। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে সবাই জানো, প্রথমে গণসংখ্যা যত সেটাই বসে, এরপর কোনাকুনি যোগ করে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে এরপর মধ্যক শ্রেণী নির্ণয় করে মধ্যক নির্ণয় করতে হয়। মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আজকের এই ভিডিওটার দ্বিতীয় অংশে, অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় নাম্বার যে সৃজনশীল, এই সৃজনশীলের খতে কিন্তু আমরা দেখেছিলাম, অর্থাৎ ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা এসেছে, অর্থাৎ এখানে আমাদের শীটের 40 বইয়ের মধ্যে 40 নাম্বার প্রশ্নটা, এই 40 নাম্বার প্রশ্নের খতে কিন্তু আমরা সমাধান করে দিয়েছি কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো ওটা দেখলে তুমি এটা করতে পারবা, কোনো সমস্যা হবে না। এবার আসো গ নাম্বার প্রশ্ন, আর মধ্যক কত হবে এখানে তুমি দেখে রাখতে পারো। এখানে মধ্যক আমাদের নির্ণয় করা হয়েছে, মধ্যক আসছে আমাদের 57.88। আচ্ছা, এখন আসো গ নম্বর প্রশ্ন আমরা আসি। গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের শ্রেণীর মধ্যমান কিন্তু প্রয়োজন পড়বে। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কিন্তু শ্রেণীর মধ্যমান আমাদের প্রয়োজন পড়বে। তো এখন আসো আমরা শ্রেণীর মধ্যমানগুলো নির্ণয় করে ফেলবো। এই যে শ্রেণীর মধ্যমানগুলো নির্ণয় করে ফেলতে হবে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এভাবে শ্রেণীর মধ্যমানগুলো আমরা নির্ণয় করে ফেলবো। নির্ণয় করে তারপরে এই গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করব। এটা আমরা আলোচনা করেছি আজকের প্রথম সৃজনশীলের গ নাম্বার, ঢাকা বোর্ড 23 সালের গ নাম্বারে কিভাবে আমরা একটা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি সে বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে। সেটা জানলেই তুমি এটা করতে পারবা। সো এটা আমি আর রিপিট করছি না, বাট তুমি এখানে দেখতে পারো যে হচ্ছে চিত্রটা কেমন হবে দেখতে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয়। এর পরবর্তীতে আমরা যে সৃজনশীলটা দেখবো সেটা হচ্ছে তোমার এই বোর্ড শেষ দিনাজপুর বোর্ড 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন দেখবো। দিনাজপুর বোর্ড 23 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এটা দিনাজপুর বোর্ড 23 সালের সৃজনশীল প্রশ্ন। এখানে যদি তুমি খেয়াল করো, এখানে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, এটা থেকে ক খ গ আমাদের নির্ণয় করতে হবে। ক নাম্বার প্রশ্নে কি বলা আছে, মধ্যক শ্রেণী নির্ণয় করো। তো মধ্যক শ্রেণী যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের কিন্তু একটা টেবিল অঙ্কন করতে হবে অবশ্যই, যে টেবিলটার মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে যা যা দেওয়া আছে তাই থাকবে, শুধু তোমাকে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তোমরা এতক্ষণে অলরেডি সবাই ভালো করে জানো। ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে প্রথমে গণসংখ্যা যত থাকে ক্রমযোজিত গণসংখ্যা তত, এরপর কোনাকুনি যোগ, 6 আর 8 যোগ করলে 14, 14 আর 15 যোগ করলে 29, 29 আর 11 যোগ করলে 40, 40 আর 7 যোগ করলে 47, 47 আর 5 যোগ করলে 52। তো এভাবে তুমি ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা। তো এখন আসো মধ্যক শ্রেণী যেহেতু নির্ণয় করতে হবে, মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে তোমাকে এই সবগুলা গণসংখ্যাকে আগে যোগ করতে হবে। এই সবগুলা গণসংখ্যাকে যোগ করলে কত হয়, 52। এটাকে n দিয়ে প্রকাশ করা হয়।
এই 52 কে অর্ধেক করতে হবে। এই যে দেখো এই n কে ভাগ করতে হবে n/2, n/2 মানে এই 52 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 52 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 26। এই 26তম পদটাই হচ্ছে মধ্যক। এখন এই 26তম পদ কোথায় অবস্থিত এটা আমরা বের করব ক্রমযোজিত গণসংখ্যা দেখে। দেখো ক্রমযোজিত গণসংখ্যা 6 মানে 1 থেকে 6 পর্যন্ত এখানে, 6 এর পরে হবে 7, 7 থেকে 14 পর্যন্ত এখানে, 14 এর পরে শুরু হয় 15, 15 থেকে 29 পর্যন্ত এখানে। আমরা খুঁজতেছি 26 কে, 26 কিন্তু 15 থেকে 29 এর মধ্যে অবস্থিত, তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। 43 থেকে 47 এটাই আমাদের মধ্যক শ্রেণী। সেখানে তুমি লিখে দিবা অতএব মধ্যক 26তম পদ 43 থেকে 47 শ্রেণীতে অবস্থিত, তাই 43 থেকে 47তম শ্রেণীটাই হচ্ছে আমাদের কি, আমাদের মধ্যক শ্রেণী। তো ক নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গিয়েছে। এখন আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় আমরা নির্ণয় করে ফেলেছি আমাদের আজকের ভিডিওর প্রথম সৃজনশীল, অর্থাৎ ঢাকা বোর্ড 23 সালের খ নাম্বার প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে গড় নির্ণয় করতে হয়। আর এই যে গ নাম্বার প্রশ্ন বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ, এটাও একদম প্রথম সৃজনশীলের গ নাম্বার, ঢাকা বোর্ড 23 সালের গ নাম্বারে আমরা এই উপাত্তের গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তোমার গড়টা হবে এইরকম, ঠিক আছে? অ্যান্সার আসবে 46.92। টেবিলটা হবে এই যে এটা হচ্ছে টেবিল, তোমাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট তুলে রাখতে পারো। তো এটা হচ্ছে তোমার গড় নির্ণয় করা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এবার আসো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের পরে আমাদের যে গ্রাফটা আছে, যদি গ্রাফটা তুমি অঙ্কন করতে চাও যে হ্যাঁ আমি যদি এই গ্রাফটা অঙ্কন করি কেমন দেখাবে, তো সেক্ষেত্রে তুমি এই যে এইভাবে অঙ্কন করতে পারো। এখানে দেখো টেবিল আর অঙ্কন করে নাই গতে, কারণ ক্ষয়ের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের মধ্যেই কিন্তু আমাদের যে 3টা কলাম প্রয়োজন সেই 3টা কলাম থাকে গণসংখ্যা বহুভুজের জন্য। তো সেভাবে তুমি এখানে অঙ্কন করে ফেলবা, এখানে যা যা আছে যেভাবে আছে এভাবে তুমি অঙ্কন করে ফেলবা, তাহলে হয়ে যাবে। তো দিনাজপুর বোর্ডের একটা সৃজনশীল শেষ, এখন দিনাজপুর বোর্ডের আরেকটা সৃজনশীলে যাবো, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23 সালের 2য় নাম্বার সৃজনশীল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। সারণী দেওয়ার পর আমাদের বলতেছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। তো প্রচুরক শ্রেণী কোনটা এটা তোমরা সবাই জানো, কিভাবে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হয়। যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। এখন এই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কিভাবে নির্ণয় করে, এই প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, অর্থাৎ 61 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান। যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী, এবং এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে উচ্চ সীমা নিম্ন সীমা বা নিম্ন সীমার উচ্চ সীমা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, তাহলেই সেটাই হচ্ছে আমাদের কি ওই শ্রেণীর মধ্যমান। এবার আসো এই উপাত্তটার মধ্যক নির্ণয় করতে বলতেছে আমাদেরকে, যে এইখানে যে উপাত্তটা দেওয়া আছে, টেবিলটা দেওয়া আছে, এটার মধ্যক নির্ণয় করো। তো এটার মধ্যক কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এই মধ্যক নির্ণয় করাটা আমরা শিখেছি ঢাকা বোর্ড 23 সালের 2 নম্বর যে সৃজনশীলটা আছে, এই যে দেখো ঢাকা বোর্ড 23 অর্থাৎ ভিডিওর 2য় নম্বর যে সৃজনশীলটা ঢাকা বোর্ড 23 সালের 2য় সৃজনশীল, সেখানে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি, এবং পরবর্তীতে অজীব রেখা অঙ্কন করতে বলেছে সেটাও কিন্তু আমরা দেখেছি ঢাকা বোর্ড 23 সালের 2য় নম্বর সৃজনশীল, অর্থাৎ এই ভিডিওর 2 নম্বর সৃজনশীলে আমরা কিন্তু এই অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখেছি। তবে আমরা দেখি যদি মধ্যক নির্ণয় করে এটার উত্তরটা কি হবে। এই যে মধ্যক নির্ণয় করলে টেবিলটা হবে এইরকম, আর মধ্যক নির্ণয় করলে আমাদের মধ্যকটা দেখতে এইরকম দেখাবে, অর্থাৎ মধ্যকের মান আসবে 69 অর্থাৎ 69। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে গ নম্বরে অজীব রেখা অঙ্কন করতে বলছে, অজীব রেখা অঙ্কন করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তুমি ক্রমযোজিত গণসংখ্যাটা এঁকে নিবা, লিখে নিবা, লেখার পরে তুমি হচ্ছে এই গ্রাফটা অঙ্কন করে ফেলবা, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে যেভাবে আমি দেখিয়েছি ঠিক ওইভাবে তুমি এই গ্রাফটা অঙ্কন করে ফেলবা। ঢাকা বোর্ড 23 সালের 2 নম্বর সৃজনশীল, এই ভিডিওর 2য় সৃজনশীলে তা বলা আছে। তাহলে আমাদের কিন্তু এই দিনাজপুর বোর্ড 23 সালের 2টা সৃজনশীল শেষ হয়ে গেল। এখন আসো আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালের সৃজনশীলগুলো দেখব। তো এখানেও ময়মনসিংহ বোর্ডের 2টা সৃজনশীল আসছে। প্রথমে আমরা প্রথম সৃজনশীলটা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের টেবিল একটা টেবিল দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলটার কতে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী বের করা তো একদম সহজ ব্যাপার, তাই না? আমরা কতবার বলবো আর বলো, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী, তার মানে 155 থেকে 159 পর্যন্ত এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন এটার মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কিভাবে নির্ণয় করে, এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 155 আর 159 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 155 আর 159 যোগ করলে হয় 314, 314 কে 2 দিয়ে ভাগ করলে হয় 157। শেষ, 157টাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো 157 আমাদের ক এর অ্যান্সার। এবার আসো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং হচ্ছে সারণী থেকে প্রদত্ত উপাত্তের অজীব রেখা।
এটা হচ্ছে এই খ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করেছি আজকের ভিডিওর প্রথম সৃজনশীল ঢাকা বোর্ড 23 সালের 1 নম্বরে যে সৃজনশীলটা আসছে সেটা সেখানে। আর গণসংখ্যা নিবেশন সারণীর দিকে এই যে টেবিলটা থেকে আমাদের হচ্ছে অজীব রেখা অঙ্কন করতে হবে। এটাও আমরা ঢাকা বোর্ড 23 সালের 2 নম্বর সৃজনশীল যেটা সেখানে আমরা দেখেছি অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়। সো প্রথম প্রশ্নটা আছে আজকের ভিডিওর প্রথম সৃজনশীলের খ নম্বরে, আর দ্বিতীয় প্রশ্নটা আছে আজকের ভিডিওর দ্বিতীয় সৃজনশীলের গ নম্বরে। তো এটা তুমি দেখলেই পারবা, বা যারা দেখে আসছো অলরেডি তাদের কাছে এটা সহজ, বাট আমি উত্তরটা একটু দেখাই দিচ্ছি। তুমি যদি সমাধান করো তোমার এই উত্তরটা আসবে এইরকম। সংক্ষিপ্ত পদ্ধতির গড় যদি তুমি নির্ণয় করো তোমার টেবিলটা দেখতে এইরকম দেখাবে। এই যে এখানে শ্রেণীব্যাপ্তি 5টা কলাম থাকে আমরা জানি, এই যে এখানে যে 5টা কলাম দেখতে পাচ্ছ এই 5টা কলাম থাকবে, আর গড় সূত্র দিয়ে যখন নির্ণয় করবে 158 আসবে গড়। আর যদি তুমি অজীব রেখা অঙ্কন করো তখন সেক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে একটা টেবিল তৈরি করতে হয়, এরপর তোমার ছকটা দেখতে এইরকম দেখাবে। এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত ছকটা হবে। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী যে সৃজনশীলটা আসে সেই সৃজনশীলে চলে যাই। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 23 সালের সর্বশেষ সৃজনশীল। ঠিক আছে, তো আমরা 23 সালে অনেকগুলো আমরা দেখতে পাইলাম যে প্রথম 2-3টা সৃজনশীল করার পরে বাকি সব কিন্তু রিপিট হয়ে আসতেছে। তো এখন আসো আমরা 23 সালের সর্বশেষ যে সৃজনশীলটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো 23 সালের সর্বশেষ সৃজনশীলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো। এখানে বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করে। এখানে যে উপাত্ত দেওয়া আছে 30 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, এই 30 জন শিক্ষার্থীর নাম্বার থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখান থেকে প্রচুরক নির্ণয় করার চেষ্টা করি। তো প্রচুরক যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তুমি ছোট থেকে বড় আকারে সাজায় লিখবা আগে। প্রচুরক নির্ণয় করতে গেলে মানে টেবিল ছাড়া, কতে আসলে কিন্তু টেবিল দিয়ে প্রচুরক না, কতে আসলে এরকম সংখ্যা দিয়ে গড় মধ্যক প্রচুরকের সূত্র কিন্তু আলাদা। গড় কি একটু আগে আমরা দেখছি সবগুলা যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ, মধ্যক কি সাজাই লেখার পরে জোড় হইলে এক সূত্র বিজোড় হইলে আরেক সূত্র, আর প্রচুরকটা কি সেটা 23 সালে এখনো একবারও দেখিনি বাট চলে আসছে এখন আমাদের সামনে। সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাই লিখবো, যেখানে আমাদের উদ্দীপকের সংখ্যাগুলো ছিল। সাজানোর পর এখন তুমি দেখবা কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আসছে। তুমি দেখবে এখানে 70 1 2 3 4 4বার আসছে, আর কোন সংখ্যাই এতবার আসে নাই, একবার দুইবার তিনবার করে আছে, বাট 4বার শুধুমাত্র 70ই আছে। তো যেই সংখ্যাটা সর্বাধিকবার থাকবে সেটাই প্রচুরক। তাহলে যেহেতু 70 4বার আছে তার মানে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? প্রদত্ত উপাত্তের প্রচুরক হচ্ছে 70। আচ্ছা, এবার আসলে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখি তো। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে আগে গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে হবে। তো শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা, এটা কি তোমাদের মনে আছে কোথায় দেখছিলাম আমরা? আজকের ভিডিওর কোথায় দেখেছিলাম? আজকের ভিডিওর কুমিল্লা বোর্ডে, আমার যতটুকু মনে পড়ে কুমিল্লা বোর্ডে আমি পড়াইছি। দেখি আমার কথা ঠিকঠাক হয় কিনা। কুমিল্লা বোর্ডে চলে আসছি। ইয়েস, এই যে দেখো কুমিল্লা বোর্ড, অর্থাৎ এই ভিডিওর 46 নম্বর প্রশ্নটা, অর্থাৎ 39 নম্বর প্রশ্নটা এই ভিডিওর প্রথম সৃজনশীল, আর হচ্ছে 46 নাম্বার যে সৃজনশীলটা আমরা করিয়েছি অর্থাৎ কুমিল্লা বোর্ডের দ্বিতীয় সৃজনশীল। এই সৃজনশীলে দেখো খ নম্বরে এখানে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করা শিখাইছি। তো ওইটা দেখবা, দেখে তারপরে এখানেও তুমি সেই রকম সারণী তৈরি করবা, 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবা, করে শুধু মধ্যক নির্ণয় করতে হবে। সেখানে কলাম বেশি লাগবে না, শুধু একটা। মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে, তো শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। তো এখন দেখো এখানে আমরা এই যে প্রথমে আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা এই 3টা জিনিস লাগে। তো এই 3টা জিনিস তো আমরা নির্ণয় করে ফেলবই, পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে ফেলবো। কেন? কারণ মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এরপরে মধ্যক যেভাবে নির্ণয় করতে হয় এইভাবে করতে হবে। এখন মধ্যক কিভাবে নির্ণয় করে এটা কিন্তু ঢাকা বোর্ডে আমরা আলোচনা করেছি। ঢাকা বোর্ড 23 সালের দ্বিতীয় নম্বর সৃজনশীল, দ্বিতীয় নম্বর অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় নম্বর সৃজনশীলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। তো সেটা যদি তুমি দেখো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো সর্বশেষ প্রশ্ন। এখানে মধ্যকের অ্যান্সার আসছে 64.5। সর্বশেষ প্রশ্ন, উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ যদি অঙ্কন করতে হয় আমাদের এই টেবিলের মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমরা যে খতে পেয়েছি না, আমরা খতে আমরা টেবিল তৈরি করছি না, ওই টেবিলের মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যা যা আছে সেগুলো লিখবো, আর আমাকে এক্সট্রা ভাবে শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে। এরপর হচ্ছে আমরা ছক কাগজের মধ্যে আমাদের গ্রাফটা অঙ্কন করে ফেলবে। এই গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করে সেটা আমরা আলোচনা করেছি। কোথায়? সেটা আমরা আলোচনা করেছি আমাদের ঢাকা বোর্ড 23 সালের গ নাম্বার, একদম প্রথম সৃজনশীলের গ নাম্বার। এই ভিডিওর প্রথম সৃজনশীলের গ নাম্বারে আমরা কিন্তু আলোচনা করেছি যে কিভাবে আমরা এগুলা সমাধান করতে
পারি। তো আশা করি বুঝতে পেরেছো যে আমরা আসলে কিভাবে 23 সালের প্রশ্নগুলোর খুব তাড়াতাড়ি সমাধান, খুব তাড়াতাড়িও হয় নাই, অনেক সময় লাগছে আমাদের, কমও সৃজনশীল না, আমরা অনেকগুলো সৃজনশীল সমাধান করছি। তাই তোমাদেরকে বলবো তোমরা সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো। যারা শুরুর দিকে দেখো না তারা কিন্তু শেষে আটকে যাবা। দেখুন বারবার আমি বলতেছি ওই ঢাকা বোর্ডে করছি, ঢাকা বোর্ডে করছি, ঢাকা বোর্ডে করছি। তাই তুমি প্রথম দিকে যদি একটু ভালো করে দেখো, বাকি সবগুলোই কিন্তু রিপিটেড প্রশ্ন। সো প্রথম থেকে ভালো করে দেখলেই আশা করি তুমি সবকিছু ভালোভাবে বুঝতে পেরে যাবা। তো সবাই আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলাই কিন্তু পরীক্ষায় বারবার আসে। এই এক ভিডিও দেখে কিন্তু তুমি বুঝে গেছো যে 17 অধ্যায় আসলে কি রকম টাইপের প্রশ্ন হতে পারে। এই অন্যান্য বোর্ডেরও তুমি দেখবা 24 সালের প্রশ্নগুলো দেখো, 25 সালের প্রশ্নগুলো দেখো, 22 সালের প্রশ্নগুলো দেখো, দেখবা যে এই সেম জিনিসে 2-3টা সৃজনশীলে যা আসে ওইগুলোই বারবার রিপিট হতে থাকে। তো ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা নাও। সবার জন্য দোয়া ও ভালোবাসা রেখে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।